হাতের উপর হাত বোলাচ্ছে আর বসে বসে কান্না করছে নীলা। আর নীলার ঠিক সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে নীলার সদ্য বিবাহিত বর আবির। আজকে আবির আর নীলার বাসর রাত, আর বাসর রাতেই বরের হাতে লাঠির বাড়িকে বসে বসে কাঁদছে নীলা। কাঁদতে কাঁদতে নীলা মেঝে থেকে উঠে দাঁড়ালো। আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দেব। তোর এত বড় সাহস, তুই এই নীলার গায়ে হাত তুলিস? তোর নামে আমি মামলা করব। নীলার কথা শুনে আবির হাতে লাঠিটা দিয়ে আবারও সজোরে একটা বাড়ি মেরে দিল নীলার পিঠে। ওই, আমি তোমার স্বামী, তোমার সাহস কি করে হয় আমার সাথে তুই তুই করে কথা বলার? আপনি করে বলো, নইলে বাসরাতে আমার আদর খাওয়ার বদলে মায়ের খাইতে হবে তোমার। কিসের বাসর রাত, কিসের আদর? আমি তোর মতো ছোট লোককে নিজের বর হিসেবে কখনোই মানবো না। আমি ড্যাডির কাছে যাব। চুপ, একদম চুপ। ভালো ভালো বলছি, একদম চুপ করো। আর ভালো বউয়ের মতো আমার কথা শোনো, নইলে লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে নীলার কান্নার আওয়াজ যেন আরও বেড়ে গেল। এর আগে কখনোই কারো হাতে মার খায়নি নীলা, তবে বাসর রাতে যে তাকে বরের হাতে মার খাইতে হবে এটা তার ভাবনার বাইরে ছিল। 30 মিনিট আগে লাল টকটকে রঙের পাথরের কারুকাজ করা লম্বা লেহেঙ্গা, লাল ওড়না পরে বধূর সাজে বসে আছে নীলা। আজকে সন্ধ্যাতেই বিয়ে হয়েছে তার। ড্যাডির মুখে শুনেছে অনেক বড় লোক ঘরের ছেলের সাথে বিয়ে হচ্ছে তার। ছেলেটাকে দেখতেও বেশ হ্যান্ডসাম, যদিও এগুলো সব ড্যাডির মুখেই শুনেছে নীলা। ছেলেকে দেখেও নি একবার, কারণ ড্যাডির উপর তার অগাধ বিশ্বাস ছিল। সদ্য বিবাহিত বরকে নিয়ে কত শত স্বপ্ন আঁকছিল নীলা এতক্ষণ। বিয়ের পর কোথায় হানিমুনে যাবে, কোন 5 স্টার হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার করবে প্রতিদিন, কোনো শপিং মল থেকে দামি দামি শপিং করবে, এসব নিয়ে আকাশ পাতাল ভাবছিল নীলা। হঠাৎ নীলার ভাবনায় সেট পরে দরজা খোলার শব্দে। নীলা এমনিতেই অন্য মেয়েদের মতো খুব একটা লজ্জা পায় না, তবে বাসরাত বলে কথা, তাই না চাইতেও একটু লজ্জা চলেই আসে। বরকে রুমে ঢুকতে দেখে মাথার ঘুমটাটা আরেকটু টেনে নিয়ে গুটিসুটি মেরে বসে রইল নীলা। নীলার সদ্য বিবাহিত বর নীলার সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলল, বাসার ঘরে বর রুমে ঢুকলে সালাম দিতে হয়, এটা কি তোমায় কেউ বলে দেয়নি নীলা? আবিরের কণ্ঠ শুনে হকচকিয়ে উঠে মাথার ঘুমটাটা সরিয়ে ফেলে নীলা, কারণ কণ্ঠটা ওর খুব চেনা। বরের বেশে আবিরকে সামনে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওর। আবিরের মতো একজন গরিব ছোট লোকের সাথে ওর বিয়ে হয়েছে ভাবতেই যেন পাগল পাগল লাগছে নীলার। নীলা দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে অবাক হয়ে বলল, আবির, তুমি এখানে? আমার বর কোথায়? তুমি আমার বাসর ঘরে কি করছো? বারে, নিজের সদ্য বিবাহিত বরকে জিজ্ঞেস করছো যে সে তোমার বাসর ঘরে কি করছে? বলি, বাসর ঘরে বর না থাকলে বাসর করবে কার সাথে শুনি? এখন সময় নষ্ট না করে হামায় সালাম করো জলদি। হোয়াট? তুমি আমার বর হতেই পারো না। আমার তো বিয়ে হয়েছে বিশাল বড় লোকের ছেলের সাথে, আর তুমি তো একজন ভিখারি। বলো, আমার বর কোথায়? আমি আমার বরের কাছে যাব। কবুল বলার সময় তুমি হয়তো বরের নামটা ঠিক করে শোনোনি নীলা, তাই এমন আবল তাবল বকছো। তোমার বিয়ে কোনো বড় লোকের ছেলের সাথে নয়, বরং আমার মতো এই ভিখারির সাথেই হয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মানি না তোর মতো ভিখারিকে আমার বর হিসেবে। আমি চলে যাব এক্ষুনি, এই মুহূর্তে আমি চলে যাব এখান থেকে। ড্যাডি আমার সাথে এমনটা করতেই পারে না। কথাগুলো বলেই দরজার দিকে পা বাড়ায় নীলা। সাথে সাথে রুমের এক কোণায় একটা লাঠি রাখা ছিল, সেটা হাতে নিয়ে নীলার হাতে বাড়ি মেরে দেয় আবির। আর লাঠির বাড়ি খেয়ে চিৎকার দিয়ে নিচে বসে পড়ে নীলা। তারপরে ঘটনা তো প্রথমেই বলা হলো। এইভাবে বসে বসে ন্যাকা কান্না না করে এখানে এসে আমার পা টিপো জলদি। বিছানার উপর শুয়ে পড়ে নীলার দিকে তাকিয়ে উপরের কথাটা বলল আবির। আবিরের কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে বলল, আমি পা টিপতে পারবো না। আমি ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব। তুই মিথ্যা বলে আমায় বিয়ে করেছিস। আমি তোকে স্বামী বলে মানি না। নীলার কথা শুনে লাঠিটা হাতে নিয়ে আবির রাগী গলায় বলল, তবে রে, দুইটা বাড়িকে পেটে ভরেনি তাই না? আরো কয়েকটা লাগবেও নাকি? কথাটা বলেই বাড়ি মারার জন্য লাঠিটা উঁচু করে ধরল আবির। সাথে সাথে ভয়ে চোখ বন্ধ করে নীলা চিৎকার করে বলল, দিচ্ছি দিচ্ছি, আমি পা টিপে দিচ্ছি, আর মেরো না প্লিজ। এই তো আমার ভালো বউ, তাহলে আর বসে না থেকে এসো, কাজে লেগে পড়ো। কথাটা বলেই বিছানায় গিয়ে শটাং হয়ে শুয়ে পড়ল আবির। না চাওয়া সত্ত্বেও বদ্ধ হয়ে নাক টানতে টানতে আবিরের কাছে গিয়ে আবিরের পা টিপতে লাগলো নীলা। পা টিপছে আর নাক টেনে টেনে কান্না করছে নীলা।
সেদিকে আবিরের কোনো খেয়ালই নেই। সে আরামে শুয়ে থেকে বউয়ের পা টিপে দেওয়ার মজা উপভোগ করছে। বেশ কিছুক্ষণ পা টেপার পর নীলার এক হাত ধরে হ্যাঁচকা টান দিল আবির। আচমকা হাতে এমন টান পড়ায় তাল সামলাতে না পেরে আবিরের বুকে আছড়ে পড়ল নীলা। সাথে সাথে আবির নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। হাই, একদম নড়াচড়া করবা না, আমি এখন ঘুমাবো। ঘুমাবি তো ঘুমা না, আমাকে ছাড় বেটা ছোট লোক, আমি তোর সাথে ঘুমাবো না। লাঠিটা কি তাহলে আবার আনবো? ভালোই ভালোই আমায় ঘুমাতে দাও, আর নিজেও ঘুমাও। নইলে সারা রাত ধরে না ঘুমিয়ে আমার পা টিপতে হবে, আর লাঠির বাড়ি খেতে হবে তোমার। আবিরের কথা শুনে শব্দ করে কাঁদতে লাগলো নীলা। ও ড্যাডি গো, আমায় এই ছোট লোকের কাছ থেকে নিয়ে যাও, আমি এর সাথে থাকবো না। আয় চুপ, একদম চুপ, নইলে মাথার উপর তুলে একটা আছাড় মারবো বলে দিলাম। চুপ করে ঘুমা বলছি, কালকে আবার আমাদের আসল বাড়ি যেতে হবে তোমার। আবিরের কথা শুনে নাক টেনে গলা ধরায় নীলা বলল, আসল বাড়ি মানে? এটা কার বাড়ি তাহলে? তোমার কি মনে হয় নীলা আমার মতো একজন গরিব মানুষের বাড়ি এটা হবে? আরে এটা তো আমি একদিনের জন্য ভাড়া নিয়েছি তোমায় বিয়ে করব বলে। কালকে তোমার আমার আসল বাড়িতে যাব আমরা, আমার কুড়ে ঘরে। এখন ঘুমাও তো। আবিরের কথা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর মতো এমন বড় লোকের একমাত্র মেয়ে কিনা করে ঘরে থাকবে, ভাবতেই অবাক লাগছে নীলার। কিন্তু লাঠির বাড়ি খাওয়ার ভয়ে কিছু বলার সাহসও পাচ্ছে না। তাই মনে মনে বুদ্ধি করলো, আবির ঘুমালো চুপি চুপি উঠে পালিয়ে যাবে। মনে মনে এসব ভেবে ঘুমিয়ে পড়ার ভান ধরল নীলা। আবিরও নীলাকে পরম যত্নে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আস্তে করে চোখ খুলে আবিরের দিকে তাকালো নীলা। যখন বুঝতে পারলো আবির বিভোরে ঘুমাচ্ছে, তখন খুব সাবধানে বিছানা ছেড়ে নেমে পড়ল নীলা। তারপর ধীর পায়ে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়ে দরজা লক খোলার জন্য হাত বাড়াতেই নীলার হাতটা খপ করে ধরে ফেললো আবির। কি হলো জানেমান, সদ্য বিবাহিত স্বামীকে ছেড়ে বাসর রাতে বাসর না করেই পালিয়ে যাচ্ছ? এটা কি করে মেনে নেই বলো? কে স্বামী? কিসের স্বামী? আমি তোর মতো একটা ছোট লোককে কখনোই আমার স্বামী হিসেবে মানব না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। কথাটা বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আবির। আবিরের চরকে ফ্লোরে পড়ে গেল নীলা। আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরালো। স্বামী হিসেবে যখন মানতেই পারবি না, তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করেছিলি কেন? কেন গ্রাম থেকে আসা একটা সহজ সরল ছেলের বুকে ভালোবাসার তীর মেরেছিলি? কেন আমি বারবার ইগনোর করা সত্ত্বেও আমার পিছু ঘুরে ঘুরে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিলি? আর কেনই বা বিনা দোষে তোর জন্য আমার জেল খাটতে হয়েছিল? উত্তর দে, উত্তর দে আমায়। কথাগুলো বলে আবারও নীলার গালে থাপ্পড় মারলো আবির। আবিরের হাতের মারকে নীলার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। নীলা গালে হাত দিয়ে কেঁদে চলেছে একাধারে। নীলার ঠোঁটে রক্ত দেখে নীলাকে কোলে তুলে নিল আবির। নীলাও মায়ের খাওয়ার ভয় আর কিছু বলছে না। কোলে করে বিছানায় এনে বসিয়ে দিল নীলাকে আবির। তারপর নীলার ঠোঁটের কাটা জায়গাটা পরিষ্কার করে দিয়ে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে গম্ভীর গলায় বলল, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিতে হবে। আবিরের কথাগুলো শুনে নীলা চিল্লিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আবির রাগী গলায় বলে উঠল, আর একটা কথা বললে তোমার জন্য ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে নীলা। ভালো ব্যবহার করছি বলে ভেবো না আমি সেই আগের মতোই ভালো সহজ সরল ছেলে হয়ে আছি। আমার খারাপ রূপটা দেখতে না চাইলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আবিরের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না নীলার। নীলা বাধ্য বের মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। আর আবির চলে গেল ব্যালকনিতে। ব্যালকনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে আবির। চোখ থেকে ঝরে পড়ছে কষ্টের অশ্রুধারা। আকাশের দিকে তাকিয়ে 1.5 বছর আগের অতীতে ডুব দিল আবির। 1.5 বছর আগে গ্রাম থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে ঢাকা শহরে কলেজে পড়ার জন্য চোখে হাজারো স্বপ্ন নিয়ে আসে আবির। আবিরের মা আবির ছোট থাকতেই মারা যান। সৎমা আবিরকে কষ্ট দিবে ভেবে আবিরের বাবার বিয়ে শাদী করেন না। সারাদিন রিক্সা চালিয়ে কোনো রকমে বাপ ছেলে মিলে সুখেই ছিল আবিরের বাবা আর আবির। আবিরের বাবা অনেক পড়াশোনা জানা ভালো শিক্ষিত লোক হলো, কেন জানি না কোনো চাকরি করতো না, বরং রিক্সা চালিয়ে যা রোজগার করতো সেটা দিয়েই বাবা ছেলের বেশ ভালোভাবেই চলে যেত। বাবার কষ্ট হবে ভেবে আবির ঢাকায় পড়াশোনা করতে চায়নি, কিন্তু ওর বাবার জোরাজোরিতেই ঢাকার কলেজে ভর্তি হওয়ার জন্য রাজি হয় আবির। গ্রাম থেকে ঢাকায় এসে নিজেকে খুব অসহায় লাগতো আবিরের কাছে, কিন্তু বাবার স্বপ্ন পূরণ আবিরকে করতেই হবে। বাবাকে যে খুব বেশি ভালোবাসতো আবির। ঢাকায় আসার পর আবিরের বাবার পরিচিত একজন লোকের বাসায় ওঠে আবির। লোকটা বেশ ভালোই ছিল, আবিরকে সে অনেক ভালোবাসতো। ঢাকায় এসে ঢাকার একটা নামি দামি কলেজে ভর্তি হয় আবির। রেজাল্ট ভালো থাকায় খুব একটা কষ্ট করতে হয় না ওর।
আর আবির ঢাকায় এসে যার বাসায় ওঠে তার সাথে কলেজের প্রিন্সিপালের ভালো সম্পর্ক থাকায় আর একটু উপকার হয় আবিরের। প্রথম দিন কলেজের জন্য একটা ঢোলা শার্ট, ঢোলা প্যান্ট, মাথার চুলে তেল লাগিয়ে চুল আশ্রিয়ে রেডি হয়ে নেয় আবির। তারপর কলেজে চলে যায়। কলেজের সবাই তো আবিরকে দেখে বেশ হাসাহাসি করে, এক একজন এক এক রকম অপমানজনক কথাও বলে, কিন্তু আবির সেগুলো গায়ে না লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। আবিরের তখন মাথায় একটাই চিন্তা ছিল, আর সেটা হলো বাবার স্বপ্নকে যে করেই হোক পূরণ করতেই হবে। ঢাকা শহরে আসার প্রায় 2 মাস কেটে যায় আবিরের। এর মাঝে আবির শহর থেকে নিজেকে ঢাকা শহরের সাথে অনেকটাই মানিয়ে নেয়। নিজের ড্রেস আপ অনেকটাই চেঞ্জ করে ফেলে। আবিরকে তখন অনেকটাই স্মার্ট লাগতো, কিন্তু আবির কলেজের কারোর সাথে কথা বলতো না, সবসময় পড়াশোনা নিয়েই নিজেকে ডুবিয়ে রাখতো। আবিরকে দেখতে পাসপোর্ট 10 ইঞ্চি হাইট, গায়ের রং উজ্জ্বল শ্যাম, মায়াবী চোখ, চৌকা নাক আর মুখে সবসময় মিষ্টি হাসি। আবিরের চেহারাতেই ছিল একটা নিষ্পাপ ভাব আর বেশ হ্যান্ডসামও। পড়াশোনায় ভালো হওয়ায় অনেক মেয়ে আবিরের সাথে প্রেম করার জন্য এগিয়ে এসে কথা বলতে চাইতো, কিন্তু আবির সবসময় নিজেকে গুছিয়ে নিত সবার থেকে। কখনো কোনো মেয়ের সাথে ইচ্ছে করে কথাই বলতো না। একদিন আবির কলেজের গেট দিয়ে কলেজে ঢুকতেই একটি মেয়ে দৌড়ে এসে আবিরের উপর আশ্রয় পড়ে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে নিচে পড়ে যায় আবির। হাতে বেশ ব্যথাও পায় আবির, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে মেয়েটার দিকে না তাকিয়েই নিজের থেকে তাড়াতাড়ি মেয়েটিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় আবির। তারপর অন্যদিকে ঘুরে সরি বলে হনহনিয়ে সেখান থেকে চলে যায়। আবির চলে গেলেও পেছনে থাকা মেয়েটা এটা মানতে পারে না যে ওকে কেউ ইগনোর করে চলে গেল। ঢাকার বিশিষ্ট শিল্পপতির একমাত্র সুন্দরী মেয়ে নীলা। যেমন তার রূপ তেমনই তার অহংকারে ভরা, আর রাগটা যেন তার আকাশ ছোঁয়া। ওর দিকে না তাকিয়ে এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারে না নীলা। রাগে ফোঁস করতে থাকেও। তখন নীলার বান্ধবী অনুয়া রাখি এসে বলে, কিরে নীলা, এটা কি হলো বলতো? তোর দিকে একবার ফিরেও তাকালো না ছেলেটা। আহারে, আমাদের তো ভাবতেই অবাক লাগছে, তোকে দেখেও না দেখার মতো করে চলে গেল। এই তো রূপের বাহার। বান্ধবীদের কথায় মাথায় যেন রক্ত উঠে যায় নীলার। ওই গেও ভূতটার এত সাহস, ও আমাকে ইগনোর করে, এই নীলাকে ইগনোর করে। ওকে তো আমি মেরেই ফেলবো। মেরে ফেললে কি সব ঠিক হয়ে যাবে বল? ওই ছেলেটা তো তোকে রেখে এমনভাবে করলো যেন তোর রূপে ওর কিচ্ছু যায় আসে না। তাহলে আমি ওকে হাত পা ভেঙে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তাতে কি তোর অপমানের প্রতিশোধ নেওয়া হবে বল? বরং সবাই বলবে গ্রামের একজন গেও ভূত তোর মতো রূপপতিকে পাত্তাই দেয়নি। বান্ধবীদের কথায় রাগে যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে নীলার, কিন্তু তবুও নীলা নিজেকে শান্ত করে বলে, তাহলে আমি কি করব বল? কি করলে আমার প্রতিশোধ নেওয়া হবে? এমন কিছু কর যেন ওই ছেলেটা তোর পিছনে পোষা কুকুরের মতো ঘুরঘুর করে, তোর ভালোবাসায় পাগল হয়ে যায়। তাহলেই বুঝবো তোর রূপের বাহার। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আখি? কি বলছিস কি তুই? আমি কিনা প্রেম করব ওই গেও ভূতটার সাথে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আরে ইয়ার, এত সিরিয়াস হচ্ছিস কেন? আমরা তো তোকে বলিনি ওর সাথে সত্যি সত্যি প্রেম করতে। তুই শুধু ওর সাথে এমন কিছু কর যেন ও তোর প্রেমে পড়ে। পড়াশোনায় ভালো বলে খুব অহংকার ওই ছেলেটার। ওর সব অহংকার ভেঙে দে, আর যখন ও তোর পিছু পিছু ঘুরবে তখন অপমান করে তাড়িয়ে দিবি। সিম্পল। বান্ধবীদের কথায় কিছু একটা ভাবে নীলা, তারপর বাঁকা হেসে বলে, ইয়েস, তোরা ঠিক বলছিস, আমি সত্যি তাই করব। ওই গেও ভূতটাকে আমার পিছনে কুকুরের মতো দৌড় করাবো আমি। তারপর আমার এই অপমানের প্রতিশোধ নিব। আর এটা আমার চ্যালেঞ্জ, এই নীলার চ্যালেঞ্জ এটা। ওই ঘটনার পর থেকে নীলা আবিরের সাথে ভাব করার অনেক ট্রাই করে, কিন্তু আবির পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, তা নীলার দিকে তেমন গুরুত্বও দিত না। এটাতে নীলার রাগটা যেন আরও বেশি বেড়ে যায়। নীলা ভাবতে থাকে কি করে আবিরকে নিজের ফাঁদে ফেলা যায়। 1 মাস পর আবির লাইব্রেরিতে বসে বই পড়ছিল, তখনই নীলা গিয়ে আবিরের সামনে দাঁড়ায়। হাই আবির, আপনার সাথে একটু কথা ছিল, যদি কিছু মনে না করেন। আপনার পাশে কি একটু বসতে পারি? নীলার কথা শুনে এক নজর নীলার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় দেয় আবির। নীলা আবিরের পাশে বসে মিষ্টি হেসে বলে, আসলে আবির, আমি শুনেছি আপনি নাকি কলেজের সবার চাইতে পড়াশোনায় অনেক ভালো। বাট আমার মাথায় না এই পড়াশোনার প্যারাটা একদমই ঢুকছে না। আপনি যদি ফ্রি থাকেন, সময় থাকে, তাহলে আপনি কি আমাকে একটু টিউশনি পড়াতে পারবেন? আপনাকে ভালো বেতন দিব। নীলার কথা শুনে আবিরের মুখে হাসি ফুটে ওঠে, কারণ আবিরও চাইছিল কোনো একটা টিউশনি জোগাড় করতে, কারণ ঢাকা শহরে থাকার খরচটা অনেক বেশি।
যে খরচটা দিতে গিয়ে ওর বাবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই আবির কিছু না ভেবেই রাজি হয়ে যায়। জি পারবো, তবে আমি বিকেল 4টা থেকে 5টার মধ্যে পড়াতে পারবো। আপনার কি সময় হবে তখন? কেন হবে না? অবশ্যই হবে। আমি তো এই সময়েরই অপেক্ষায় করছিলাম। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না। তাহলে আপনি আজকে বিকেল থেকেই পড়ানো শুরু করুন। আমি আপনাকে পিক করে নিয়ে যাব। আপনার অ্যাড্রেসটা দিন। না না, তার কোনো দরকার হবে না। আপনি বলুন আপনি কোথায় পড়বেন, আমি সেখানে সময় মতো চলে যাব ইনশাআল্লাহ। তারপর নীলা নিজের বাসার ঠিকানা আবিরকে দিয়ে দেয়। নীলার বাবা বিজনেসের কাজে দেশের বাইরে থাকায় নীলার আরও একটু সুবিধা হয়। আবিরের মতে নীলার মাও ছোটবেলায় মারা গেছেন, তাই নীলাদের বাসায় কাজের লোক ছাড়া আর কেউই থাকবে না। বিকাল 4টার সময় নীলার বাসার সামনে পৌঁছে যায় আবির। নীলাদের বাসার সামনে পৌঁছে একদম হা হয়ে যায় আবির। বিশাল বড় নীলাদের বাড়ি, আর গেট দিয়ে ঢুকতেই 4-5টা প্রাইভেট গাড়ি দেখতে পায় আবির। বিশাল বড় দোতলা বাসা, বাসার সামনে অনেকটা বাগানের মতো করে ফুল গাছ লাগানো। আবির বেশ কিছুক্ষণ চারিদিকে চেয়ে থেকে দেখতে থাকে। হঠাৎ নীলার ডাকে ধ্যান ভাঙে আবিরের। আবির স্যার, আপনি এসেছেন? আসুন আসুন, ভিতরে আসুন। নীলা ডাকে পিছনে ফিরে আবির। নীলা কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে হালকা সাদা সেজে আছে, চুলগুলো ছেড়ে রাখা। অনেক সুন্দর লাগছে দেখতে নীলাকে। আবির নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়, তারপর নীলার সাথে ভিতরে চলে যায় পড়াশোনার জন্য। নীলা বেশ ভালোভাবেই পড়তে থাকে আবিরের কাছে। ওকে দেখে বা ওর কথা শুনে মনেই হয় না যে ও এত বড়লোক পরিবারের মেয়ে। ড্রেস আপ ও একদম সাদাসিধা। নীলার এমন ভালো আচরণ আর অহংকার মুক্ত দেখে আবিরের মনে একটা ভালো লাগা সৃষ্টি হয় নীলার জন্য। পড়ানো ছাড়াও নীলা দিনে 4 থেকে 5 বার ফোন করে কথা বলে আবিরের সাথে। এমনকি অনেক কেয়ারও করতে থাকে আবিরের। মাস শেষে 10,000 টাকা তুলে দেয় আবিরের হাতে। আবির নিজ থেকে কখনো টাকা চায় না, কিন্তু নীলা এমন ভাব করে যেন সে আবিরের কষ্ট কমানোর জন্যই এমন করছে। এভাবেই কেটে যায় 3 মাস। আবির আর নীলা এখন অনেকটাই কাছাকাছি চলে আসে। একদিন ছুটির দিনে নীলা আবিরকে ফোন করে ওর বাসায় ডাকে। আবিরও খুশি হয়ে চলে যায় নীলার বাসায়। আবিরকে অবাক করে দিয়ে নীলা খাঁটি বাঙালি মেয়েদের মতো করে শাড়ি পরে হালকা সাজে সামনে আসে আবিরের। আবির নীলাকে দেখে একদম পাথর হয়ে যায়। এমনিতেই আবিরের মাঝে ভালো লাগা কাজ করতো নীলার জন্য, কিন্তু সে ভালো লাগাটা যে কখন ভালোবাসা হয়ে যায় আবির জানতোই না। লাল পায়রের সাদা শাড়ি সুন্দর করে গ্রামের মতো করে পরেছে নীলা, সাথে কানে বড় বড় একজোড়া ঝুমকা, চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট্ট একটি লাল টিপ, গলায় লাল পাথরের নেকলেস, চুলগুলো খোপা করে তাতে লাল টকটকে গোলাপ গুজে রেখেছে নীলা। ঠোঁটে পড়েছে গাঢ় করে লাল লিপস্টিক, হাত ভর্তি লাল সাদা মিক্সড চুড়ি। সব মিলিয়ে একদম অসাধারণ দেখতে লাগছে ওকে। আবির নীলাকে এমন সাজে দেখে নিজের জায়গাতেই যেন জমে গেছে। নীলা গুটি গুটি পায়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এখনো যেন কোনো ঘোরের মধ্যে আছে। নীলা আবিরের সামনে হাতের তৈরিগুলো বাজিয়ে বলে ওঠে, কি হলো আবির, কিছু বলবেন না আমায়? শুধু কি হা করে দেখেই যাবেন? আমার বুঝি লজ্জা করছে না? নীলার কথা ধ্যান ভাঙে আবিরের। আবির বেশ কিছুটা লজ্জা পেয়ে নীলার দিক থেকে চোখ নামিয়ে নেয়। তারপর হালকা কেসে বলে, আমায় তুমি ডেকেছো কেন নীলা? আর তুমি আমায় স্যার না ডেকে নাম ধরে ডাকছো কেন, তা আবার তুমি তুমি করে? আবিরের কথা নীলা লজ্জা পাওয়ার ভাব করে বলে, তুমি কি সত্যি বুঝতে পারছো না আবির? তাহলে শোনো, আমি তোমায় ভালোবাসি আবির। কলেজে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই আমি। আমার মন প্রাণ আমার অস্তিত্ব জুড়ে শুধু তোমারই বসবাস। প্লিজ আবির, আমায় ফিরিয়ে দিও না। আজকের এই সাজ আমি শুধু তোমার জন্য, আমার আবিরের জন্য সেজেছি। প্লিজ আবির, আমার ভালোবাসা গ্রহণ করো। তুমি আমায় গ্রহণ না করলে যে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নীলার কথা শুনে আবিরের মুখটা শুকিয়ে যায়, কারণ আবিরও যে একদিন নীলাকে ভালোবেসে ফেলেছে। এই তুমি কি বলছো নীলা? এটা হয় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমার সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে, আর তুমি এত বড় লোকের একমাত্র মেয়ে। আমার সাথে তোমার কিছুতেই যায় না নীলা, এটা অসম্ভব। আবিরের কথা শুনে চট করে আবিরকে জড়িয়ে ধরে নীলা। নীলার এমন আচরণে অবাক হয়ে যায় আবির। প্লিজ আবির, এভাবে বলো না। তোমার জন্য আমি সব করতে পারি। আমি আমার সব কিছু ছেড়ে তোমার সাথে চলে যাব। দরকার হলে একবেলা খাবো, তো একবেলা না খেয়ে থাকবো। তবুও আমি তোমায় চাই আবির, না হলে আমি বাঁচতে পারবো না। তোমায় ছাড়া মরে যাব আমি। নীলার কথা শুনে আর না করতে পারে না আবির। আবিরও নীলাকে বুকে জড়িয়ে নেয়। তখনও আবির জানতো না তার জন্য নীলা ঠিক কী প্ল্যান করে রেখেছে।
এভাবেই কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনে নীলা পুরোপুরিভাবে আবিরের বিশ্বাস জিতে নেয়। নীলা আবিরকে বলে কলেজের মাঠে সবার সামনে ওকে প্রপোজ করতে। আবিরও ভালোবাসা আর বিশ্বাসের কারণে রাজি হয়ে যায়। সেদিন ছিল কলেজের নবীন বরণ উৎসব। আবির লাল টকটকে একগুচ্ছ গোলাপ হাতে কলেজের সবার সামনে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাঁটু গেড়ে বসে নীলার সামনে, সকলের সামনে নীলাকে প্রপোজ করে আবির। আবিরের মনে ছিল অফুরন্ত ভালোবাসা আর বিশ্বাস, কিন্তু আবিরের সেই বিশ্বাস এক নিমিষেই মাটির সাথে মিশিয়ে দেয় নীলা। আবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে ছুঁড়ে মারে আবিরের মুখে। তোর সাহস কি করে হয় একজন রিক্সাওয়ালার ছেলে হয়ে আমায়, এই নীলাকে প্রপোজ করার? আমার পায়ের জুতার যে দাম সে দামও নাই তোর, আর তুই কিনা এসেছিস এই নীলাকে প্রপোজ করতে? এত বড় বুকের পাটা তোর! নীলার এমন আচরণে আবিরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আবির। এসব তুমি কি বলছো নীলা? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে জান, তুমি এমন কেন করছো? হাউ ডিয়ার ইউ, ইউ ইডিয়েট! তোর সাহস কি করে হয় আমার সাথে তুমি করে কথা বলার, আমার নাম ধরে ডাকার? তোর চাইতে আমার বাসার চাকর চাকরানিও বেশি বড় লোক, আর তুই কিনা এসেছিস আমায় প্রপোজ করতে? নীলা কথাগুলো বলতে বলতে সেখানে এসে হাজির হয় 4-5 জন পুলিশ লোক। পুলিশকে দেখে নীলা বলে, স্যার আপনারা এসেছেন, আমি আপনাদের ফোন করেছিলাম। এই যে গেও ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা আমার দামি গলার হার চুরি করেছে। আপনি একে গ্রেফতার করুন, ওর পকেট চেক করলে আপনারা হারটা পেয়ে যাবেন। নীলার কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ে আবিরের। কারণ নীলা যখন আবিরকে বলে কলেজের মাঠে ওকে প্রপোজ করার জন্য, তখন নীলা একটা দামি হার আবিরকে দিয়ে বলে ওটা যেন আবির নিজের কাছে রাখে, কলেজে আসলে নিয়ে নিবে। আবির তখন ভাবতেও পারেনি নীলা ওর সাথে এমনটা করবে। পুলিশের লোকের আবিরের পকেট থেকে হারটা পায় আর আবিরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যাওয়ার সময় আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। বিশ্বাস ভাঙার কষ্টটা যে কতটা বেশি আবির সেটা বুঝতে পেরেছিল। কিন্তু কলেজের মাঠ জুড়ে তখন পড়েছিল হাসাহাসির রোল। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মাঝে তোমাকে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে যেতে হবে উজু করার জন্য। তা না হলে এটার বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে ঠোঁট উল্টা ন্যাকা কান্না শুরু করলো নীলা। আবির সেদিকে গুরুত্ব না দিয়ে 1, 2, 3 গুনতে শুরু করলো। সাথে সাথে নীলা লাঠির বাড়ি খাওয়ার ভয়ে ঘাট থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। নীলার অবস্থা দেখে মুচকি এসে আবির মনে মনে বলল, তোমাকে আমি ভালো করেই ছাড়বো নীলা, কারণ তোমায় আমি ভালোবাসি। তাই তোমাকে একজন ভালো স্ত্রী বানিয়ে ছাড়বো আমি। তার জন্য আমার যা করতে হয় তা আমি করব। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে আবির বলল, নামাজের বক্ত শেষ হয়ে যাচ্ছে, জলদি ফ্রেশ হয়ে বাইরে বের হও। আবিরের কথা শুনে রাগে দাঁত কিরমির করে নীলা মনে মনে বলল, একবার শুধু তোর হাত থেকে মুক্তি পেয়ে নেই আবির, তারপর তুই বুঝবি এই নীলা তোকে কি করতে পারে। নীলার গায়ে তুই যে হাত দিয়ে আঘাত করেছিস, সেই হাত কুচি কুচি করে না কাটতে পারলে আমার নামও নীলা নয়। মনে মনে আমায় বকাবকি বন্ধ হয়ে থাকলে এখন জলদি বের হও নীলা, নামাজের বক্ত শেষ হয়ে যাবে। আবিরের কথা শুনে এতক্ষণে নীলার মনে হলো ও ওয়াশরুমে আসার আগে কোনো ড্রেস নিয়ে আসেনি। এদিকে গায়ে থাকা বিয়ের পোশাকটাও খুলে রেখেছে, শুধু টাওয়াল পরে আছে ও। আবির আমি ভুল করে কোনো জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে এসেছি, আর এখন আমি শুধু টাওয়াল পরে আছি। এখন আমি বাইরে বের হব কি করে? নীলার কথা শুনে আবির তার ব্যাগ থেকে একটি সুন্দর সুন্নতি পোশাক আর পাজামা ওড়না বের করে এনে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, দরজাটা একটু খোলো, আমি তোমার জন্য পোশাক এনেছি, সেগুলো নিয়ে পড়ে নাও। ভয় নেই, আমার এখন তোমাকে দেখার মতো মুড নেই, তাই সময় নষ্ট না করে পোশাকটা নাও। আবিরের কথা শুনে না চাওয়া সত্ত্বেও হালকা একটু দরজা খুলল নীলা। তারপর আবিরের হাত থেকে এক ঝটকায় কাপড়গুলো নিয়ে দরজা লাগিয়ে দিল। নীলার এমন করা দেখেই মুচকি আসলো আবির। নীলা কাপড়গুলো ভালো করে দেখে নাক ছিটকে বলল, জি, এগুলো কি? এই 2 পয়সার পোশাকগুলো কে পরবে? আমি বাবা এসব পরতে পারবো না। আমার জিন্স আর টপস কই? আজ থেকে তুমি এগুলোই পরবে নীলা, একজন মুসলমান মেয়ের এটাই হলো আসল পোশাক। জিন্স টপসের কথা ভুলে যাও। ইম্পসিবল, আমি এগুলো কিছুতেই পরতে পারবো না। আমার জিন্স আর টপস চাই। ওকে ফাইন, তোমাকে কিচ্ছুই পড়তে হবে না, তুমি টাওয়েল পরেই বাইরে এসো। তারপর কাল রাতে যেটা হয়নি সেটা এখন করব। কাল রাতে যেটা হয়নি মানে কিসের কথা বলছো আবির? কিসের আবার? কাল রাতে তো আমাদের বাসরাত ছিল, তো কাল রাতে যখন সেটা হয়নি, তাই আমি ভাবছি তুমি যখন ওই কাপড়গুলো পরবেই না, তাহলে তোমার টাওয়েল পরেই থাকতে হবে।
আর টাওয়েল পরেই বাইরে বের হতে হবে। তাহলে আমিও তোমার সাথে নিজের বাসরটা সেরে নিব, কি বলো? বাইরে থেকে আবিরের কথা শুনে চোখ বড় বড় করে চিৎকার করে নীলা বলে উঠল, পড়ছি পড়ছি, আমি এক্ষুনি এগুলো পড়ছি। এই তো গুড গার্ল, এখন তাড়াতাড়ি ওগুলো পরে উঁচু করে এসেও নামাজ পড়ে নাও, জলদি। আবিরের কথা শুনে নীলা আর কোনো উপায় না পেয়ে আবিরের দেওয়া পোশাকগুলো পরে নিল। তারপর অজু করে বাইরে বেরিয়ে এলো। নীলাকে এখন দেখতে একদম অন্যরকম লাগছে। ঢিলে ঢালা হলুদ রঙের সুন্নতি পোশাক, সাথে মাথা সুতি পাতলা ওড়না, একদম ভদ্র নেককার মেয়ের মতো সুন্দর লাগছে দেখতে। আবির বেশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখন যাও, এখানে যায় নামাজ রাখা আছে, নামাজ পড়ে নাও। আবিরের হাতে এখনো সেই লাঠিটা আছে, যেটা দেখে নীলা আর কিছু বলার সাহস পেল না। তাই বাধ্য মেয়ের মতো জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো। ছোটবেলায় নীলার মা বেঁচে থাকতে নীলাকে উজু করা, নামাজ পড়া সব শিখিয়েছিলেন। তাই নামাজ পড়তে খুব একটা অসুবিধা হলো না নীলার। নামাজের মাঝে ঘুমে বারবার ঢলে ঢলে পড়তে নিল নীলা, কিন্তু পারল না। এটা দেখে আবির অন্যদিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর মনে মনে বলল, আজ তুমি ঘুমের ঘুরে আমার মায়ের খাওয়ার ভয় অনিচ্ছায় নামাজ পড়লে। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেদিন আসবে যেদিন তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে, তাও আল্লাহর ভয়, ইনশাআল্লাহ। কথাগুলো আনমনে ভেবে মিষ্টি করে হাসলো আবির। নীলার নামাজ শেষ হলে নাক ফুলিয়ে জায়নামাজের উপরে বসে রইল নীলা। নীলাকে বসে থাকতে দেখে আবির বলল, এভাবে বসে না থেকে উঠে নিজের সব জিনিসগুলো গুছিয়ে নাও, তারপর টেবিলে শুকনো খাবার রাখা আছে, সেগুলো খেয়ে নাও। আমাদের বের হতে হবে, বাড়ি যেতে হবে তো। আমি কোথাও যাব না, আমি বাসায় যাব, আমার ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব, খুন করব আমি তোকে। চুপ, একদম চুপ, নইলে এমন মার দিব না যে নিজের নামটাও ভুলে যাবে। প্রস্তুত হয়ে নাও, সামনে তোমাকে নতুন জীবন পার করতে হবে, যে জীবন তোমার জন্য মোটেও ভালো হবে না। আবিরের ধমকে চুপসে গেল নীলা, কারণ আবিরের হাতে থাকা লাঠিটা দেখে ভয়ে বারবার ঢোক গিলছে নীলা। নীলার কথা না বাড়ে চুপচাপ এসে টেবিলে রাখা খাবারের প্যাকেটগুলো খুলল। প্যাকেটের মাঝে রুটি আর আলুর দাম দেখে নাক সিটকে বলে উঠল নীলা, এমা, ছি, এগুলো কি খাবার? আমি এসব খাবো না। আমি বিরিয়ানি আর পিৎজা খাবো। এমন ছোট লোকের খাবার আমার বাসার দারোয়ানও খায় না। চুপ, আর একটা বাজে কথা বলবে তো তোমার না খেয়ে থাকতে হবে সারাদিন। পৃথিবীতে কত শত মানুষ আছে যারা এক টুকরো রুটির জন্য সবসময় চেয়ে থাকে, হাহাকার করে, কিন্তু তাদের কপালে সেটাও জোটে না। ভালো ভালো এগুলো খেয়ে নাও, নইলে সারাদিন না খাইয়েই রাখবো। আবিরের কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি না খেয়েই থাকবো, তবু এই ছোট লোকেদের খাবারগুলো আমি খাবো না। নীলের কথা শুনে আবিরের রাগ হলো। নিজেকে শান্ত রেখে বাঁকা হেসে বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে মাই ডিয়ার ওয়াইফ। তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি ততক্ষণে খাবারটা খেয়ে নিই। কথাটা বলেই নীলাকে পাশ কাটিয়ে রুটি আর আলুর দামগুলো নিয়ে খেতে শুরু করলো আবির। নীলা আবিরের দিকে তাকিয়ে নাক সিটকে মনে মনে বলল, ছোট লোক একটা। তারপর সেখান থেকে সরে অন্যদিকে ঘুরে বসলো। আবির সেদিকে খেয়াল না দিয়ে নিজের মতো খেতে বসলো। খাওয়া শেষ করে বড় একটা ঢেকুর তুললো আবির। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই রে, দেখতে দেখতে সকাল 8:30 বেজে গেছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে তো দুপুর হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগের কাছে এগিয়ে গেল আবির। তারপর ব্যাগ থেকে একটা কালো ঢিলে ঢালা বোরকা বের করে নীলার সামনে এনে বলল, এই নাও নীলা, তাড়াতাড়ি এটা পড়ে নাও, আমাদের এক্ষুনি গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। আবিরের কথা শুনে দু আঙ্গুল দিয়ে বোরকাটা ধরে নীলা নাক মুখ কুচকে বলল, কি এটা? কে? এটা মানে কি নীলা? তুমি একজন মুসলমানের মেয়ে হয়ে বোরকা চেনো না? এটা বোরকা যেটা তুমি এখন থেকে পরবে। হোয়াট আর ইউ ক্রেজি আবির? আমি এই নীলা কিনা এমন একটা কালো আলখাল্লা পরবো? অসম্ভব আবির, আমি এটা কিছুতেই পড়তে পারবো না। কিন্তু পড়তে তো তোমাকে হবেই নীলা। আর এটা শুধু আজ নয়, বরং সব সময় বাইরে যাওয়ার সময় পড়তে হবে তোমায়। কারণ আমি চাই না আমার একমাত্র আদরের বউয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখুক। তাই বেশি কথা না বলে দ্রুত এটা পড়ে রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই না, আমি মরে গেলেও এই আলখাল্লাটা পরবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। এতটুকু বলেই বোরকাটা দূরে সরে ফেলল নীলা। সাথে সাথে নীলার গালে থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের থাপ্পড় খেয়ে বিছানায় মুখ থুবড়ে পড়ল নীলা। তখন নীলার হাত ধরে টেনে তুলে আবির বলল, ভালো বেলায় কথা বলে তোর গায়ে লাগে না তাই না? তোর সাহস কি করে হয় বোরকাটা ছুঁড়ে ফেলার? তুই জানিস না পর্দা মুসলিম নারীদের জন্য ফরজ করা হয়েছে, আর তুই কিনা সেই পর্দা করার বস্তুকে ছুঁড়ে ফেলছিস। আজকের পর আর কখনো বোরকার সাথে এমন অবমাননা করলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। পর বলছি এটা।
জলদি করে পড়েন। আবিরের হাতের থাপ্পড় খেয়ে ভেবা করে কাঁদতে লাগলো নীলা। তারপর আর কোনো উপায় না পেয়ে বোরখাটা পরে নিল আর মনে মনে বুদ্ধি পাকালো। একবার শুধু এই বাসা থেকে বের হয়ে নেই, তারপর তোকে কি করে শায়েস্তা করতে হয় আমি দেখে নেব আবির। তোকে আর যদি আমি গণপিটুনি খাইয়ে মারতে না পারি তাহলে আমার নামও নীলা নয়। মনে মনে কথাগুলো ভাবতেই আবির নীলার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সে আশায় বালি মাই সুইটহার্ট। তুমি ভুল করে ভেবো না যে এই বাসা থেকে বেরিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে, তাহলে তোমার জন্য ব্যাপারটা একটুও ভালো হবে না। কারণ তুমি এখন যে ড্রেসটা পরে আছো বোরকার নিচে, সেই ড্রেসটার ভিতরে চেনের ভিতর 2টা তেলাপোকা আর 6-7টা চেলা ভরে রাখা আছে। তুমি যদি রাস্তায় একটু বাড়াবাড়ির চেষ্টা করো তাহলে আমি এই ছোট্ট রিমোটটা টিপে দিব, আর সেগুলো চেন খুলে বেরিয়ে তোমার সারা শরীরে দৌড়ে বেড়াবে। আবিরের কথা শুনে ভয়ে জোরে একটা চিল্লানি দিল নীলা। নীলার চিল্লানি থামানোর জন্যই আবির হঠাৎ করে নীলার ঠোঁটে ঠোঁট বসালো। তারপর নীলা ভয়ে কিছু বলতেও পারছে না, কারণ আবির বারবার নীলাকে ওই রিমোট টেপার হুমকি দিচ্ছে। এদিকে গরমে ঘেমে একাকার অবস্থা নীলার। একটুখানি পথ হেঁটেই ধপ করে নিচে বসে পড়ল নীলা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর হাঁটতে পারবো না, আমার পা ছিলে গেছে, ও মা গো। নীলাকে বসতে দেখে আবির হাঁটু ভেঙে বসে নরম গলায় বলল, সরি সোনা, খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করব বলো, এটা তো গ্রাম, এখানে তো তোমায় আমি কোলেও নিতে পারবো না, লোকে খারাপ বলবে। তাই আর একটু কষ্ট করে হাঁটো, আমরা প্রায় এসেই গেছি। আবিরের কথা গায়ে কাটার মতো বিচ্ছে নীলার, কিন্তু ভয়ে কিছুই বলতে পারছে না। এদিকে দুপুরে গড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ উঠছে। আবির নীলার হাত ধরে আবারও হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মাঝে একটা নিরিবিলি জায়গায় এসে বাড়ির সামনে গিয়ে পৌঁছালো ওরা। বাড়িটির আশেপাশে কোনো বাড়ি নেই, আছে তবে বেশ দূরে দূরে। বাড়িটির টিনের তৈরি হলো অসম্ভব সুন্দর ও বড় বাড়ি। গেটের তালা খুলে নীলাকে নিয়ে ভিতরে গেল আবির। তারপর ভেতর থেকে গেটের তালা আটকে দিল। রঙিন টিন দিয়ে বাংলা করে তোলা 4 রুম বিশিষ্ট বাড়ি। বাড়িটির ডুয়া মেঝে প্লাস্টার করা। ঘর থেকে বেরিয়ে ডান পাশে রয়েছে রান্নাঘর আর বাম পাশের বাথরুম ও টয়লেট। বাড়ির উঠোনটা অনেক বড়। উঠোনের এক পাশে বড় বড় 2টি ছাউনিওয়ালা খাঁচা, সেগুলো খালি, হয়তো হাঁস মুরগির খাঁচাগুলো। উঠোনের আরেক পাশে অনেকগুলো ফুল ও পাতাবাহার গাছ লাগানো। বাড়ির পিছনে নানা রকমের ফলমূল ও সবজির বাগান, সাথে বড় একটা পুকুর। পুকুরে হয়তো মাছও আছে। গেটে তালা দিয়ে নীলার দিকে তাকিয়ে আবির নিজের হাতে রিমোটটা তুলে ধরে তাতে টিপ দিয়ে বলল, এই নাও সুইটার, আমি রিমোটটি টিপে দিয়েছি। আবিরের বলতে দেরি, কিন্তু নীলার চিৎকার করে নিজের বোরকা খুলে ছোটাছুটি করতে দেরি হলো না। নীলা চিৎকার করতে করতে নিজের বোরকা খুলে ছুঁড়ে ফেলে জামা খোলার জন্য পাগল হয়ে গেল। ওর যেন কোনো হুঁশই নেই ভয়ে। আবির হাসতে হাসতে গিয়ে নীলার বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, শান্ত হও নীলা, শান্ত হও। এই জামার মাঝে কিচ্ছু নেই, আমি তোমায় এমনি ভয় দেখেছি, শান্ত হও। আবিরের কথা শুনে ছোটাছুটি বন্ধ করে শরীরের সব শক্তি দিয়ে আবিরকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল নীলা। তারপর কাঁদতে কাঁদতে দাঁত কিরমির করে বলল, আবির, তুই কাল থেকে আমার সাথে যে অন্যায়গুলো করে চলেছিস তার শাস্তি তুই পাবি। আমি তোকে ছাড়বো না। আর একটু হলে আমি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তুই কেন করলি আমার সাথে এমন? আমি ড্যাডির কাছে যাব, থাকবো না তোর কাছে এক মুহূর্তও না। নীলার কথা শুনে আবির শান্ত গলায় বলল, সরি সুইটার, তুমি তো আমার কাছ থেকে আর কোথাও যেতে পারবে না। তোমার ইচ্ছা হোক আর অনিচ্ছা, তোমাকে আমার কাছে এখানেই থাকতে হবে। আর আমি যা বলবো সে মতোই চলতে হবে, কারণ তোমার পালানোর সব রাস্তা আমি বন্ধ করে রেখেছি। আবিরের কথা শুনে রাগে ফোঁস করতে লাগলো নীলা। আবির সেদিকে পাত্তা না দিয়ে বারান্দায় রাখা চেয়ারে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে বলল, সাপের মতো ফুসফুস করা হয়ে গিয়ে থাকলে রুমে যাও, তারপর ওয়াশরুমে গিয়ে কাপড় পাল্টে অজু করে নামাজ পড়তে বসো। জোহরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। যাব না আমি রুমে, পড়বো না আমি নামাজ। ছোট লোকের বাচ্চা ছোট লোক, তোকে আমি দেখে নেব। একবার শুধু তোর কাছ থেকে রক্ষা পেয়ে নেই, তারপর বুঝবি এই নীলা কি জিনিস। নীলার মুখে ছোট লোকের বাচ্চা কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল আবিরের। আবির চেয়ার ছেড়ে দৌড়ে এসে নীলার চুলের মুঠি ধরে বলল, আজকে একবার শুনলাম তোর মুখে এই ভাষা, দ্বিতীয়বার এই রকমের ভাষা শুনলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। ভুলে যাস না আমার বাবা তোর শ্বশুর হয়, কথাটি মনে রাখবি তো ভালো, নইলে তুই ভাবতেও পারবি না তোকে আমি কি হাল করব। একটা কথা কান খুলে শুনে রাখ নীলা, এই বাড়িতে তোকে যদি আমি খুন করেও ফেলে রাখি কেউ জানবেও না। তাই আমি যেভাবে বলবো সেভাবে চলবি, নইলে তোর জন্য মোটেও ভালো হবে না। কথাগুলো বলে নীলাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আবির। নীলা বুঝতে পারলো আবিরের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই।
তাই বাধ্য হয়ে নাক ফুলিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে সারা রুমটা চোখ বুলালো নীলা। রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো ও পরিপাটি, কিন্তু তবুও নীলার পছন্দ হলো না, কারণ নীলার তো দালান কোঠা থেকে অভ্যাস, এমন টিনের ঘরে নয়। একটু পর রুম থেকে বেরিয়ে আবিরের সামনে এসে রাগী গলায় নীলা বলল, আমি গোসল করব। গোসল করবে ভালো কথা, তো তোমায় ধরে রেখেছে কে শুনি? সামনে তো ওয়াশরুম আছে, গোসল করো গিয়ে। আমাকে বলার কি আছে? গোসল করে পরবো কি আমি? আমার ড্রেস কোথায়? ও তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা চলো আমার সাথে। কথাটা বলে নীলার হাত ধরে নিয়ে রুমে গেল আবির। তারপর আলমারি খুলে নীলাকে বলল, এখানে তোমার জন্য অনেক জামা কাপড় আর শাড়ি রাখা আছে, যেটা খুশি পরতে পারো। ইস, এগুলো জামা কাপড় হলো? সবগুলোই তো কেমন ঢিলে ঢালা ছোট লোকদের পোশাক। আমি জিন্স আর ফতুয়া পরবো। একবার বললে কি তোমার কথা গায়ে লাগে না নীলা? নাকি তুমি কানে কম শোনো? তোমায় আমি কাল রাতে বলেছি না যে তোমার আর ওইসব জামা কাপড় পরা চলবে না? তোমাকে এগুলোই পরতে হবে এখন থেকে। তা না হলে কিছু না পরেই থাকো, আমার কোনো সমস্যা নাই। কথাটা বলেই বাঁকা হাসলো আবির। আবিরের কথা শুনে নীলা নাক ছিটকিয়ে আবিরের দিকে তাকিয়ে কয়েকটা জামা কাপড় আর তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমটা অনেক সুন্দর, একদম শহরের মতোই। ভিতরটা খুব সুন্দর টাইলস করা। ওয়াশরুমের ভিতর নীলা যে যে জিনিস ব্যবহার করে সবই রাখা আছে, বডি ওয়াশ থেকে শুরু করে নীলার পছন্দের শ্যাম্পু। নীলা কিছুটা অবাক হয়ে গোসল করতে শুরু করলো আর মনে মনে ফোন দিয়ে আনতে শুরু করলো এখান থেকে কি করে পালানো যায়। গোসল শেষ করে জামা কাপড় পরতে গিয়ে থমকে গেল নীলা, কারণ আবিরের উপর রাগ করে বলে জামা না এনে পেটিকোট, ব্লাউজ আর একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে চলে এসেছে। কি করবে ভাবতে ভাবতে সেগুলোই পরে নিল নীলা। কি আজব ব্যাপার, সবকিছু নীলার সাইজের। নীলার গায়ে একদম ফিট হয়েছে। নীলা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। আবির বারান্দাতেই বসেছিল। নীলা বেরোতেই বেশ কিছুক্ষণ নীলার দিকে হা করে তাকিয়ে রইল আবির। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে শব্দ করে হো হো করে হাসতে লাগলো আবির। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে আবির বলল, তুমি এটা কি পরেছো নীলা? এটাকে শাড়ি পরা বলে নাকি কাপড় পেঁচানো? আবিরের কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি কি কখনো নিজে নিজে শাড়ি পরেছি নাকি? আমি শাড়ি পরতে পারি না, তাই যেভাবে পেরেছি সেভাবেই পরেই বেরিয়েছি। আগে কখনো শাড়ি পরলে পার্লার থেকে লোক এসে আমায় শাড়ি পরিয়ে দিত। নীলার কথা শুনে আরো কিছুক্ষণ হেসে নিয়ে আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলাকে আচমকে কোলে তুলে নিল। নীলা চিৎকার দিতে চাইলে আবির চোখ গরম করে নীলার দিকে তাকালো। ভয়ে নীলা আর কিছু বলল না। নীলাকে কোলে নিয়ে গিয়ে রুমে নামিয়ে দিল আবির। তারপর নীলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, শাড়িটা খোলো নীলা। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে নীলা বলল, শাড়ি খুলবো মানে? কি কি বলতে চাও তুমি? আরে বাবা, তুমি যা ভাবছো তা নয়। তুমি শাড়িটা পরতে পারোনি, তাই শাড়িটা খোলো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি তোমায়। তুমি শাড়ি পরাতে পারো? আমি সব পারি। এখন কথা না বাড়িয়ে শাড়িটা খোলো তো দেখি। আর ভয় নেই, আমি কিছু দেখবো না। আর দেখলেই বা কি, আমি তো তোমার একমাত্র বর। কথাটা আস্তে করে বলল আবির। আবিরের কথা শুনে নীলা ভ্রু কুঁচকে বলল, কিছু বললে? কই কিছু বলিনি তো। নীলার কথা না বাড়িয়ে তাওয়াল নিয়ে নিজেকে ঢেকে শাড়িটা খুলে দিল। আবির অনেক যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিল নীলাকে। নীলা অবাক চোখে সারাক্ষণ তাকিয়ে রইল আবিরের দিকে। শাড়ি পরানো শেষ হলে গম্ভীর গলায় আবির বলল, অনেক বেলা হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে নাও, আমিও গোসল করে আসছি। কথাটা বলে আবির চলে যেতে নিলেই নীলা পুরো রুমে গেটের চাবি খুঁজতে শুরু করলো। আবির গোসল করছে আর অতীতের কথাগুলো নিয়ে ভাবছে। এদিকে নীলা পুরো রুম তন্ন তন্ন করে চাবি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু চাবিটা রুমের কোথাও নেই। তখনই নীলার খেয়াল হলো আবির তো বাইরে ছিল, তাহলে চাবিটা হয়তো বাইরেই আছে। কথাটা মনে হতেই ছুটে বাইরে চলে গেল নীলা। বাইরে সব জায়গায় খুঁজতে খুঁজতে চাবিটা বারান্দার একপাশে বেড়ার সাথে গোজা অবস্থা পেল নীলা। নীলার মুখে হাসি ফুটে উঠল, বিশ্বজয়ের হাসি। নীলা চাবিটা নিয়ে দ্রুত এগিয়ে গেল গেটের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব নীলাকে পালাতে হবে এখান থেকে। তারপর তালা খুলতে ব্যস্ত হয়ে পড়ল নীলা। চাবি হাতে কখন যে তালা খোলার চেষ্টা করে যাচ্ছে নীলা, কিন্তু বজ্জাত তালাটা কিছুতেই খুলছে না। এদিকে আবিরের ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টার পর নীলা বুঝতে পারলো এই তালার চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দার চেয়ারে গিয়ে বসলো নীলা। এদিকে ক্ষুধায় খারাপ অবস্থা হয়ে গেছে ওর। ইস, কেন যে সকালে আবিরের উপর জেদ করে রুটি গেল খেলো না।
এটা ভেবে যেন আরও বেশি ক্ষুধা লেগে যাচ্ছে নীলার। নীলা পেটে হাত দিয়ে ধরে মুখটাকে কুঁচকে বসে আছে। কি ব্যাপার প্রিয়তমা, তালা খুলতে না পেরে ক্ষুধা লেগে গিয়েছে বুঝি? আবিরের কথা শুনে চমকে উঠল নীলা। দেখলো আবির গোসল করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে ওর দিকে বাঁকা এসে তাকিয়ে আছে। আবির একটা লুঙ্গি পরেছে শুধু, গায়ে কোনো গেঞ্জি নেই। আবিরের উন্মুক্ত বুকের দিকে চোখ পড়তেই মাথা নিচু করে অন্যদিকে তাকালো নীলা। আবির নীলাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তারপর একটু পর বেরিয়ে এসে নীলার সামনে একটা প্যাকেট ধরে বলল, এই নিন ম্যাডাম, এই প্যাকেটে বিরিয়ানি আছে, খেয়ে আমায় উদ্ধার করেন আর তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন। আবিরের হাতে বিরিয়ানির প্যাকেট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীলা। নীলার এখন ইচ্ছে করছে লাফিয়ে উঠে আবিরকে কিস করতে, কিন্তু নীলা সেটা কখনোই করবে না। তাই আবিরের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা সহ মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে খেতে শুরু করলো। নীলার এভাবে খাওয়া দেখে মুচকি আসলো আবির। তারপর রুমে গিয়ে সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে নীলার জন্য অনেক দোয়া করলো আবির, নীলাকে যেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। তার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলো। মনে যাচ্ছে সে জায়নামাজ তুলে রেখে বাইরে এসে আবির দেখলো নীলা বিরিয়ানি খেয়ে শেষ করে চেয়ারের উপরেই ঘুমিয়ে পড়েছে, আর নীলার আঁচলটা সরে গিয়ে নিচে পড়ে আছে। নীলার এভাবে ঘুম দেখে আবিরের আর ডাকতে ইচ্ছে করলো না। তাই নীলার আঁচলটা ঠিক করে দিয়ে নীলাকে চেয়ার থেকে কোলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর নিজে চলে গেল জানালার পাশে। জানালা দিয়ে খুব সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায়। অনেক বড় সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠ, মাঠের ওই প্রান্তে রয়েছে তো আমি তোমাকেই খাবো, খুব ক্ষুধা লেগেছে তো। আবিরের কথা শুনে নীলা বড় বড় করে তাকিয়ে তুতলিয়ে বলল, আমায় খাবে মানে তুমি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আমি মানুষ খাবো তোমায় কে বলো নীলা? আমি তো আমার বউকে খাবো, আমার গুলুমুলু নাদুস নুদুস আদুরে বউটাকে। দেখো আবির, আমি কিন্তু চিৎকার করব। তুমি সত্যিই একজন রাক্ষস হয়ে গেছো। সে তুমি আমায় যাই বলো সুইটার, আমি তো তোমায় আজকে খাবোই। তোমার গুলুমুলু গাল দুটো দেখেই কেমন ক্ষুধা বেড়ে যাচ্ছে আমার, মনে হয় খুব ইয়াম্মি লাগবে। আবিরের কথা শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল নীলার। তারপর আবির কেমন করে তাকিয়ে নীলার গালের দিকে এগিয়ে আসছে। এটা দেখে নীলা একটা চিৎকার দিল। আমি রান্না করব আবির, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বলল নীলা। আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসলো। তারপর নীলার গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, পাগলি চোখ খোলো আর তাড়াতাড়ি আমায় কিছু একটা বানিয়ে দাও, খাবো। ভীষণ ক্ষুধা লেগেছে, বিরিয়ানি এনেছিলাম দুজন খাবো বলে, কিন্তু একটা রাক্ষসী একাই সব খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটা কি খাবে একবারও ভাবেনি রাক্ষসীটা। গত 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করছে নীলা। নীলার সারা মুখে হাতে গলায় ময়দার সরাসরি। আবির পাশেই চুপ করে বসে থেকে মুখ টিপে হাসছেন। 1 কিলো ময়দার মাঝে 1 জগ পানি ঢেলে দিয়ে ময়দাকে সাদা পানি বানিয়ে ফেলেছে নীলা। এখন কি করবে সেটা বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। হঠাৎ কানে কারো হাসির শব্দ যেতেই আবিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো নীলা। নীলা তাকাতেই আবির আর নিজের হাসি আটকাতে রাখতে পারলো না। হাসতে হাসতে উঠোনে চলে গেল আবির। ও নীলা, তোমাকে সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছের পেতনির মতো। তোমাকে দেখে তো আমার হাসি থামছেই না। কি? তুমি আমায় কি বললে আবির? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে তুমি বট গাছের ব্রহ্মদৈত্য। তা তো দেখে বোঝা যাচ্ছে কে কি। নিজেকে একবার আয়নায় দেখে আসো, তাহলেই বুঝবে। আবিরের কথা শুনে রাগে ফোঁস করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো নীলা। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না ও। একদম সাদা পেতনির মতো লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আঁচলটা কোমর গুজে বাইরে এলো নীলা। আবির এখন হেসেই চলেছে আগের মতো করেই। নীলা এসে কোনো কথা না বলে ময়দাগুলো রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারলো আবিরের উপর। আবিরের ময়দা মাখা পানি দিয়ে মাখামাখি হয়ে গেল সারা শরীর। সাথে করে আবিরের হাসিটাও থেমে গেল। কিন্তু নীলা আবিরের অবস্থা দেখে এবার হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। হাসি যেন থামছেই না নীলার। হাসতে হাসতে আবিরের সামনে এসে দাঁড়ালো নীলা। হাসো হাসো, এখন হাসো। আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছিলে না, এখন নিজেকে দেখো কেমন লাগছে। নীলার কথা শুনে আর হাসি দেখে আবির এক ঝটকা নীলাকে নিজের বুকে নিয়ে নিল। আবিরের শরীরের ময়দা মাখা নীলার শরীরের সাথেও লেগে গেল। সাথে করে নীলার হাসিও থেমে গেল। কি হলো সুইটহার্ট, হাসি থামালে কেন? হাসো বেশি করে, হাসো। তোমাকে নিয়ে যেহেতু কোনো কাজ হবেই না, তুমি একটা অপকর্মার ঢেকি। যখন তোমার কাছ থেকে খাবার পাওয়ার আশা করাটাই বৃথা,
ক্ষুধায় ইচ্ছা তো করছে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। তুমি আমায় কি বলেছিলে আবির? আমি অকর্মার ঢেকি? আমাকে খেয়ে ফেলতে ইচ্ছা করছে তোমার? তো এতই যখন অপছন্দ করো আমায় তুমি, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়। তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে আবির, অসহ্য। নীলার মুখে কথাগুলো শুনতে নীলাকে ছেড়ে নীলার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল আবির। তারপর নীলার গাল শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ, ঠিক ভেবেছিস তুই নীলা। আমি তোকে অপছন্দ করি, ভালোবাসি না। আমি তোকে তোকে আমি শুধু ঘৃণা করি নীলা, ঘৃণা করি আমি তোকে। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি কেন জানিস? কারণ আমার জীবনের সুখগুলো যেভাবে কেড়ে নিয়েছিস তুই, ঠিক সেইভাবেই তোর জীবনটা বিষিয়ে তুলবো আমি। তুই আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছিস, আমিও কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। কথাগুলো বলে নীলাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল আবির। নীলা চুপ করে দাঁড়িয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি তোমায় ভালোবাসি নীলা, খুব বেশি ভালোবাসি আমি তোমায়। কিন্তু একই সাথে আমি তোমাকে ঘৃণা করি। পৃথিবীতে আমার ঘৃণা ও ভালোবাসা দুটো একসাথে পাওয়ার যোগ্য যদি কেউ থাকে সে তুমি নীলা, তুমি, আর কেউ নয়। তুমি আমার কাছ থেকে আমার মাথার ওপরের ছাদের মতন আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমাকে জেল খাটতে বাধ্য করেছো বিনা দোষে। পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে ছেড়েছো নীলা। তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমায় আমি। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো সঠিক পথে আনবই আনবো। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আবির আর নীরবে চোখের জল ফেলছিল। একটু পর ওয়াশরুম থেকে বের হতেই নীলা আবিরকে এক নজর দেখার সাথে সাথেই জোরে একটা চিৎকার দিয়ে নিজের মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আমি কিছু দেখিনি। হে মেয়ে, এমন ষাঁড়ের মতন চিৎকার করছো কেন? আর কি দেখোনি তুমি? কেমন ছেলে মানুষ তুমি আবির? একটি মেয়ের সামনে শুধু টাওয়াল পরে আসতে লজ্জা করে না তোমার? ছিছি, আমি কিছু দেখিনি। ও বাবা, তোমার আবার লজ্জা আছে নীলা, যে তুমি লজ্জায় মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছো? যে মেয়ে কিনা বান্ধবীদের সাথে বাজি ধরে একটি সাধারণ ছেলের সাথে প্রেমের নাটক করে তার জীবন নষ্ট করতে পারে, তারও আবার লজ্জা থাকে? সত্যি আমায় হাসালে তুমি। কথাগুলো কঠিন গলায় বলে নীলাকে পাশ কাটিয়ে চলে গেল আবির। আবিরের কথাগুলো কেন জানি নীলার গায়ে কাটার মতো বিঁধছে। নীলা ভেবেছিল আবিরের কাছে এসে বলবে, তুমি তো আমার বউ, আর বউর সামনে এভাবে আসলে ক্ষতি কি? কিন্তু আবির তেমন কিছুই বলল না। হঠাৎ নীলা খেয়াল করলো ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো নিচে। নীলার চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেললো। একটু পর আবির একটা ট্রাউজার আর একটা হাফাতা গেঞ্জি পরে আসলো নীলার সামনে। আবিরের ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই নীলা শাড়ি বদলে একটা সুন্নতি জামা পরে নিয়েছে। নীলা, আমার সাথে এসো। কোথায় যাবে? কোথায় আবার? রান্নাঘরে যাবে। আজকে প্রথম, তাই আমি তোমায় রান্না করে দেখিয়ে দিব, আর তুমি শিখে নিবে। কাল থেকে কিন্তু তোমাকেই সব করতে হবে। আবিরের কথার কোনো উত্তর দিল না নীলা। আবিরের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। আবির একটি হাঁড়িতে পরিমাণ মতো চাউল আর 3টে ধোয়া পানি নিল। তারপর আঙুল দিয়ে পানি মেপে নীলাকে বুঝিয়ে দিল কি করে ভাতের পানি মেপে দিতে হয়। তারপর ভাতের হাঁড়িটা চুলায় দিয়ে পাশ থেকে পাতলা শুকনো লাকড়িগুলো নিয়ে চুলার মাঝে দিয়ে কয়েকটা শুকনো চুলার সাথে আগুন লাগিয়ে চুলা জ্বালিয়ে দিল। আর সবকিছু নীলাকে বুঝিয়ে দিল। নীলাও মনোযোগ দিয়ে সবটা ভালো করে দেখে নিল। ভাত হয়ে এলে চুলার আগুন নিভিয়ে দিল আবির। তারপর বলল, এরপর আর আগুন জ্বলতে দিলে ভাতটা পুড়ে যাবে, তাই আগুন জ্বলতে দিলাম না। একটু পর ভাত নামিয়ে তারপর তোমায় ডিম ভাজতে শিখাবো। আবিরের কথাগুলো নীলা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর ভাত খেতে গেলে আবির ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আরেকটা হাঁড়িতে কয়েকটা আলু সিদ্ধ দিল। তারপর চুলায় লাকড়ি ধরিয়ে দিয়ে নীলাকে নিয়ে ডিম গলতে চলে গেল। বটি দিয়ে এনে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটলো আবির। পেঁয়াজ কাটার সময় আবিরের চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনে আবিরের চোখের পানি নিজের আঁচলে মুছে দিল। আবির সেদিকে খেয়াল না করে নীলাকে দেখে পরিমাণ মতো লবণ নিয়ে পেঁয়াজ আর মরিচটা হাত দিয়ে ডলে নিল। তারপর ডিমটা ভেঙে দিয়ে একটি ছোট কাঁটা চামচ দিয়ে গলিয়ে নিয়ে নীলাকে শিখিয়ে শিখিয়ে ডিম ভেজে নিল। তারপর আলু ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিল। সব কিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সব গুছিয়ে রেখে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলো আবির। এতটুকু সময়ের মাঝে নীলা একটা কথাও বলেনি আবিরের সাথে, শুধু চেয়েছে আবিরের কাজগুলো দেখেছে। মাগরিবের আজান হলে দুজনেই একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবির বলল, নীলা, আমার পায়ের ভিতর খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। বিছানায় শুয়ে পড়ে বলল আবির। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে নীলা বলল, কি? আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে আবির?
অসম্ভব, আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। তুমি আমার পা না টিপলে আমি তোমার গলা টিপে দেবো বলে দিলাম নীলা। আবিরের কথা শুনে নীলা মুখ ভেঙচিয়ে বলল, তুমি সেটা পারবে না আমি জানি, আর আমিও তোমার পা টিপতে পারবো না আবির। আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। কি বলে তুমি? আর একবার বলো তো শুনি। তুমি সারাদিন অনেক কাজ করেছো। তা কি কি কাজ করলে তুমি নীলা? কাজ কাকে বলে সেটা তো তুমি আগামী কাল থেকে বুঝবে। এখন এসে আমার পা চিপো জলদি। আবিরের কথার উত্তরে নীলা কিছু বলবে তার আগে আবিরের ফোনটা ক্রিং ক্রিং। এসেছি, ছুটি শেষ হলে ফিরে যাব। দিয়ে আছে বাবা, ভালো থাকবেন। এখন তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখে আবির বাঁকা হেসে বলল, রুকুজকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা। আমি তোমার ড্যাডি মানে আমার শ্বশুর আব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আবিরের কথা শুনে নীলা চোখ বড় বড় করে চিৎকার করে বলে উঠল, কি? আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি। আবির প্লিজ ফোনটা দাও আমায়, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ ফোন দাও। কথাগুলো বলে নীলা আবিরের কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে নিল। সাথে সাথে আবির ফোনটাকে দূরে সরিয়ে ফেললো। আর নীলা কখনো এসব কাজ করেনি, এতটুকু কাজ করাতেই যেন জান বেরিয়ে যাচ্ছে ওর। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছে না নীলা। একটুটুকুতেই আবির লাঠি হাতে এগিয়ে আসে নীলাকে মারার জন্য। তাই কোনো উপায় না পেয়ে মুখ বুজে সব কাজ করে দিচ্ছে নীলা। নীলা দুপা দুদিকে দিয়ে এমনভাবে কাপড় কাচ্ছে যেন কাপড়গুলো ব্যথা পাবে। তখনই আবির লাঠি হাতে নীলার সামনে এসে দাঁড়ালো। বলছি যে রাজার দাদি কি কাপড় কাচ্ছো নাকি কাপড় নিয়ে খেলা করছো? জোরে জোরে কাপড় কাচ্ছো, আমি যেন বারান্দা থেকে শব্দ পাই। আবিরের কথা শুনে হাতের ভেজা কাপড়টা দূরে সরে ফেলে দিয়ে নীলা বলল, পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস কি আমায়? আমি তোর ঘরের চাকরানি যে তোর সব কথা শুনতে হবে আমায়? আমায় ফোন দে, আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করে সব বলে দেব, পুলিশে দেব তোকে আমি। তুই আমাকে এই নীলাকে নিজের চাকরানি করে রেখেছিস, এর প্রতিশোধ তোর জন্য খুব ভয়ানক হবে আবির, খুব ভয়ানক। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস তুই আবির? কেন? তোর সব কিছু কেড়ে নিব আমি। কথাগুলো বলার সময় রাগে থরথর করে কাঁপছিল নীলা। আবির নীলার কথাগুলো শুনে নীলার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে নিয়ে আসলো। তারপর নীলার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের হাতের থাপ্পড়কে মাটিতে মুখ থুবড়ে পড়ল নীলা। আবির দৌড়ে গিয়ে নীলার হাত ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, কিসের ভয় দেখাস আমায় তুই নীলা? কিসের? কি শাস্তি দিবি আমায়? তুই কি বাকি রেখেছিস? আর জানতে চাস তোকে কেন এমন করে কষ্ট দিচ্ছি আমি? এটাকে কোনো কষ্ট বলে না নীলা, বরং তোকে আমি গরিবের সংসার কি করে করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র। কিন্তু তুই কি জানিস তুই বিনা দোষে আমার কত বড় ক্ষতি করেছিস? আমার জীবন থেকে সব সুখ হাসি খুশি সব কেড়ে নিয়েছিস তুই নীলা। শুধু তুই যখন আমার জীবনে মিথ্যে ভালোবাসা নিয়ে এসেছিলি তখন তোকে আমি আমার জন্য আল্লাহর আশীর্বাদ ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম, চরম আকারের ভুল ছিলাম আমি। কারণ তুই আমার জীবনে আশীর্বাদ নয়, তুই আমার জীবনের অভিশাপ হয়ে এসেছিলি নীলা, অভিশাপ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবির। তারপর কয়েক ফোঁটা চোখের পানি ফেলল অজরে। নীলা হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। কেন জানি না নীলা কিছু বলতে চেয়েও পারছে না বলতে। আবির আবারও নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর শেষের রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভিতর ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে দেখিয়ে বলল, এই দেখ নীলা, ভালো করে দেখে নে এই লোকটাকে। জানিস এই লোকটাকে? ইনি আমার বাবা নীলা, ইনি আমার বাবা। এই লোকটা হলো সেই যাকে ঘিরেছিল আমার পুরো পৃথিবী। এই লোকটা নিজের সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্যে দিনরাত পরিশ্রম করে আমায় পড়াশোনার জন্য ঢাকা পাঠিয়েছিল। ছোটবেলায় মা মারা যাওয়া সত্ত্বেও কখনো বিয়ে করেনি উনি, শুধুমাত্র আমার কষ্ট হবে বলে। আমার মা বাবা সব কিছু ছিলেন উনি, চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমায় ঢাকা পাঠিয়েছিলেন উনি। কিন্তু শুধুমাত্র তোর কারণে নীলা, তোর কারণে আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছি। সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি আমি টাকায়। আমায় ছেড়ে আমার উপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই যদি আমায় মিথ্যে অপবাদ দিয়ে পুলিশে না দিতি তাহলে আমার বাবা আজকে আমার কাছে থাকতো। তোর মিথ্যে ভালোবাসার কারণে, মিথ্যে অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে নীলা। আমি কি করে মাফ করবো তোকে? কি করে নীলা, কি করে? কথাগুলো বলে নীলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আবির। নীলাও নিজের ভুলগুলো বুঝতে পারে। ফ্লোরে বসে থেকে বেশ কিছুক্ষণ কান্না করার পর বাইরে বেরিয়ে আসে নীলা।
তারপর আবিরকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আবির বাসার কোথাও নেই। নীলা বুঝতে পারে হয়তো আবির রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে থেকে চলে গেছে। তাই নীলা গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পর হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। নীলা বৃষ্টি দেখে নিজেকে সামনে রাখতে পারে না, উঠোনে নেমে ইচ্ছেমতো বৃষ্টিতে ভেজে নীলা। এভাবেই কেটে যায় প্রায় 2 ঘন্টা। এর মাঝে আবির চলে আসে বাড়িতে। গেট খুলে বাসার মধ্যে ঢুকতেই দেখতে পায় নিচে ভেজা শরীরে পড়ে আছে নীলা। নীলাকে নিচে পড়ে থাকতে দেখে বেশ ভয় পেয়ে যায় আবির। দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ডাকতে শুরু করে। নীলা, এই নীলা, কি হয়েছে তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? আবিরের কথার কোনো উত্তর দেয় না নীলা, বরং সেইভাবেই পড়ে থাকে নিচে। আবির আর দেরি না করে নীলাকে কোলে তুলে নেয়, তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যায়। নীলাকে কোলে নিয়ে আবির বুঝতে পারে নীলার প্রচণ্ড ঠান্ডা লাগছে। নীলা থরথর করে কাঁপছে ঠান্ডায়। এখন যে করেই হোক নীলার কাপড় পাল্টে দিতে হবে। কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নিজেই নীলার কাপড় চেঞ্জ করে দেয়। তারপর নীলাকে নিয়ে শুয়ে দেয় বিছানায়। নীলাকে বিছানায় শুয়ে দিয়ে আবির চলে যায় ডাক্তারকে ডেকে আনতে, কারণ এখন ডাক্তার না দেখালে নীলার অবস্থা আরও খারাপ হতে পারে। নীলা এমনিতেই ঠান্ডায় থরথর করে কাঁপছে। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে চারিদিকে। কিছুক্ষণের মাঝে ডাক্তার সুমনকে নিয়ে ফিরে আসে আবির। তারপর নীলাকে ডাক্তার সুমন দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার সুমন জানায় নীলার অবস্থা খুবই খারাপ, ও ঠান্ডায় অ্যালার্জি আছে। এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি নীলার। ডাক্তার সুমনের কথা শুনে ভয় পেয়ে যায় আবির। আবির উত্তেজিত কণ্ঠে সুমনকে বলে, সুমন, যে করেই হোক তুমি আমার নীলাকে সুস্থ করে দাও। ও যেন কোনো কিছু না হয়। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। সুমন, তুমি ওকে সুস্থ করে দাও। যত টাকা লাগে যা করতে হয় করো, কিন্তু আমার নীলাকে তুমি সুস্থ করে দাও। আবির কেমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সুমন বলে, তুমি এত উত্তেজিত হয়েও না আবির। আমি ওকে সুস্থ হয়ে ওঠার জন্য ইনজেকশন দিয়ে দিয়েছি, কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার সুমনের কথা শুনে অবাক হয়ে আবির বলে, আমাকে দরকার মানে? তুমি কি বলতে চাইছো সুমন? আমি তো তোমার কথা কিচ্ছুই বুঝতে পারছি না। এখন আমি ওকে কি করে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমি তো ওকে ভালো করতে পারো। আমি তো ডাক্তার নই সুমন। আবিরের কথা শুনে সুমন মুচকি এসে বলল, তুমি যেটা করতে পারবে সেটাই এখন ওর সবচাইতে বেশি দরকার আবির। তুমি ওর স্বামী, এখন ওর স্বামীকে দরকার। তোমার শরীরের উষ্ণতা দরকার তোমার স্ত্রীর, কারণ ওর শরীর এখন প্রচণ্ড ঠান্ডা। তোমার শরীরের উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পেরেছ আবির আমি কি বলতে চাইছি। ডাক্তার সুমনের কথার উত্তরে আবির কি বলবে কিছুই বুঝতে পারছে না। আবির মনে মনে চিন্তা করছে এখন কি করবে ও কিভাবে নীলার সাথে নীলার অনুমতি ছাড়া এরকমটা করবে আবির। কিন্তু নীলাকে ভালো করতে হলে আর কোনো উপায়ও নেই। ডাক্তার সুমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আবির চিন্তায় পড়ে গেল এখনও কি করবে। নীলার পাশে বসে আছে আবির, মাথায় তার হাজারো চিন্তা। কি করবে কিছুই বুঝতে পারছে না আবির। এদিকে নীলা ঠান্ডায় থরথর করে কেঁপে চলেছে কখন থেকে। শেষে কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নীলার পাশে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত 10টা। ধীরে ধীরে নীলার হুঁশ ফিরল। নীলা নিজের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল নীলার পাশে শুয়ে আছে আবির। আবিরকে দেখা মাত্রই নীলার মাথায় যেন রক্ত চটে গেল। আবিরকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চাদর দিয়ে নিজেকে জড়িয়ে নিল নীলা। তারপর রাগী গলায় আবিরের দিকে তাকিয়ে বলল, ছি আবির, ছি, শেষ পর্যন্ত তুমি নিজের পুরুষত্ব রূপটা দেখিয়ে দিলে। এভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি আবির? আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কিভাবে পারলে আবির আমার অজান্তে আমার সব কিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না আবির, কোনো দিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, খুবই খারাপ তুমি আবির। আবার অসুস্থতার সুযোগ তুমি এভাবে কাজে লাগাবে কখনো ভাবিনি আমি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি? আজ আমি বলছি তুমি আমার জীবন নষ্ট করেছো আবির। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নীলা। কথাগুলো বলার সময় নীলার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির নিচ থেকে উঠে দাঁড়িয়ে নীলার কাছে এসে বলল, প্লিজ আমার কথাটা শোনো নীলা। তুমি আমাকে ভুল বুঝছো। আমি যেটা করেছি তোমার ভালোর জন্য করেছি। প্লিজ নীলা, একবার আমার কথাটা শোনো। শান্ত হও তুমি। এভাবে রাগারাগি করো না। তোমার শরীর অনেক খারাপ। শরীর খারাপ বলেই তো এই সুযোগটাই তুমি কাজে লাগিয়েছো আবির। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে।
আই জাস্ট হেট ইউ আবির, আই জাস্ট হেট ইউ। আবির বুঝতে পারলো এখন নীলাকে কোনো কথা বলে লাভ হবে না, কারণ নীলা প্রচণ্ড পরিমাণে রেগে আছে আর ওর শরীরও খুব খারাপ, যে কারণে আর কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ ওয়াশরুমে চলে গেল আবির। আর নীলা সেখানে খাটের উপর বসে কান্না করতে লাগলো অজর ধারায়। পরের দিন সকালে নীলা চুপচাপ বসে আছে জানালার ধারে। আবির নিজের হাতে রান্না করে নিয়ে এসে নীলাকে ডেকে বলল, নীলা, আমার সাথে এসো, কিছু খাবে। কালকে থেকে তুমি কিছু খাওনি, তোমার শরীর অনেক অসুস্থ। দয়া করে খাবারটা খেয়ে নাও, না খেয়ে থাকলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমি মরে গেলেও বা তোমার কি? চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমার তোমাকে জাস্ট অসহ্য লাগছে আবির, আমায় প্লিজ মুক্তি দাও। তোমাকে আর ভালো লাগছে না আমার। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার সাথে আমার অনুমতি ছাড়া তুমি কি করে করতে পারলে এমনটা আবির? নীলার কথা শুনে এবার রাগ উঠে গেল আবিরের। আবির নীলার চুলের মুঠি ধরে বলল, এই মেয়ে, আমি কি করেছি? কেন তো রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি, সেটা তোর না জানলেও চলবে। এখন ভালো মানুষের মতো আমার সাথে এসে খাবারটা খেয়ে নে, নইলে আমার খারাপ রূপটা দেখতে হবে তোকে। ভালোভাবে কথা বলছি তো গায়ে লাগছে না, তাই না? আর আমি কাল যেটা করেছি সেটা তোর সাথে অনেক আগেই করার দরকার ছিল আমার। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে ভুল করছি আমি। আমি তোর স্বামী, মনে রাখবি। আমি কোনো ভিন্ন পুরুষ নই যে তুই আমাকে গালাগালি দিবি। ভালো চাস তো ভালোভাবে আমার সাথে আয়, খাবারটা খেয়ে নে। আবিরের রাগ দেখে এবার ভয় পেয়ে গেল নীলা। ভালোই ভালোই আবিরের সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল। আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসলো মনে মনে। তারপর নীলার খাওয়া হলে বাসনকোসন পরিষ্কার করে ফেললো আবির। এরই মাঝে পেরিয়ে গেছে 2টি। তোর মতো করে বাঁচো, আমি আমার মতো। তবে মনে রেখো, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো নীলা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, খুব খুব ভালোবাসি তোমায় আমি নীলা। তা হয়তো আর বলা হবে না কখনো, মনে মনে। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো আবির। বিকেলে রেডি হয়ে নীলাকে নিয়ে বেরিয়ে পড়লো আবির। উদ্দেশ্য নীলাদের বাড়ি। বাসা থেকে বেরোতে যেন নিজেকে ডানা মেলা মুক্ত পাখি ভাবতে লাগলো নীলা। কোনো দিকে কোনো খেয়াল নেই নীলার। নীলা এখন একটা চিন্তাই আছে, কখনো নিজের বাসায় গিয়ে পৌঁছাবে। এদিকে আবির মন খারাপ করে বসে আছে গাড়ির মধ্যে। আবিরের মনটা আজকে ভীষণ খারাপ। ওর মনে হচ্ছে যেন নিজের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। ও সব সময় একটা টেনশনে পড়ে যাচ্ছে, নীলা কি আদৌ ওর কাছে আবার ফিরে আসবে, না কিভাবে সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকে ওদের মাঝে। আবির কদিনে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছে নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলার বাসার সামনে এসে ওদের সিএনজি থামলো। থামার সাথে সাথে নীলা সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। আবির যে ওর সাথে আছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। নীলা চলে গেলে আবির সিএনজি ভাড়া মিটিয়ে ধীরে ধীরে পা বাড়ালো নীলার বাড়ির দিকে। আবির নীলার বাসার গেট দিয়ে ভেতরে ঢুকতেই বাধা হয়ে দাঁড়ালো নীলা। তারপর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস তুই আবির? আমার বাসায় প্রবেশ করার সাহস কি করে হয় তোর? নীলার কথা শুনে অবাক চোখে নীলার দিকে তাকালো আবির। নীলা সেদিকে গুরুত্ব না দিয়ে আবারও বলতে শুরু করলো, কি ভেবেছিলি তুই এত সহজেই আমি তোকে মেনে নেব? কখনোই না আবির। এই 3টা মাস ধরে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস, ঠিক একই পরিমাণ কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করব আমি তোকে। আমি জীবনে নিজের হাত নিজে পানি ঢেলে ধুয়ে কখনো ভাত খাইনি, আর সেই আমাকে দিয়ে তুই রান্না করিয়েছিস, কাপড় কাচিয়েছিস, বাসার সব কাজ করিয়েছিস তুই আমাকে দিয়ে। এই সব কিছুর হিসাব নেব আমি তোর থেকে আবির। তুই রেডি থাক, তোর জীবন আমি শেষ করতে নেমে পড়ব এখন। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মার খাবার ভয়ে আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি মুক্ত। আমাকে আর কিছু বলার মতো আর কোনো উপায় নেই তোর। তাই ভালো চাস তো এখান থেকে চলে যা। আর যদি চলে যেতে না চাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দিব আমি। তোকে আমি খুন করে ফেলবো আবির। নীলার কথা যেন একটু অবাক হলো না আবির। নীলার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার দুগালে হাত রেখে কপালে একটা চুমু এঁকে দিয়ে আস্তে করে বলল, ভালো থেকো নীলা। কথাটা বলে আবির উল্টো পথে হাঁটা দিল। তারপর সোজা গেট দিয়ে বেরিয়ে কোনো দিকে যেন চলে গেল আবির। নীলা সেখানেই দাঁড়িয়ে রইল থ মেরে, যেন কোনো কিছুই ঢুকছে না এখন নীলার মাথায়। তবে মনে মনে খুশি হলো আবির ওকে মুক্তি দিয়ে চলে গেছে ভেবে।
তারপর আর এক মুহূর্ত দেরি না করে নীলা বাসার মধ্যে ঢুকে গেল। বাসার মধ্যে ঢুকতে নীলা দেখতে পেল ওর ড্যাডি কি যেন দেখছে খুব মনোযোগ দিয়ে সোফায় বসে। নীলা ড্যাডি বলে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ড্যাডিকে জড়িয়ে ধরলো, তারপর চিৎকার করে কান্না করে বলল, কেমন আছো তুমি ড্যাডি? আমার কথা কি ভুলে গেছো তুমি? একবারও আমার কথা মনে পড়েনি তোমার? নীলার কথা শুনে নীলাকে নিজের থেকে ছাড়িয়ে দরজার দিকে তাকিয়ে নীলার ড্যাডি বলল, কি ব্যাপার নীলা, তুমি একাই এসেছো? আবির কোথায়? ওকে দেখছি না যে। ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। তারপর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে নীলা বলল, ড্যাডি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, অথচ তুমি আমাকে ছেড়ে ওই আবিরের কথা বলছো। আমি যে কাঁদছি এদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি এতটাই পর করে দিয়েছো আমায় ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি আমি তোমার আর কিছু হই না? পর হয়ে গেছি আমি। আমি কি তোমায় সেটা বলেছি নীলা? আমি বলছি আবির কোথায়? তোমাদের দুজনের তো একসাথে আসার কথা ছিল, তাহলে তুমি একা এলে যে? আবির এলো না কেন? আবিরকে দেখতে পাচ্ছি না, ও কোথায় নীলা? আবির 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 কি বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে তখন থেকেই আবির আবির করে যাচ্ছ। আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ ড্যাডি? তুমি জানো ওই আবির নামের শয়তান ছেলেটা আমার সাথে কি কি করেছে? ও তোমার সাথে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছে। ও একটা ফকিরের ঘরের ছেলে। ওর বাবা একজন রিক্সা চালক ছিল। ও কোনো বড়লোকের ছেলে নয়, অথচ তোমার কাছে বড়লোক সেজে আমায় বিয়ে করেছে ও। অথচ ওই আবির একটা ঠকবাজ শয়তান ছেলে ড্যাডি। ও আমায় ঠকিয়ে বিয়ে করেছে, তারপর আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে চাকরের মতো খাটিয়েছে এই 3টা মাস। জানো ড্যাডি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই আবির। ওকে আমি জেলের ভাত খাওয়াবো, খুন করে ফেলবো ওকে আমি। কথাগুলো বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল নীলা। তারপর গালে হাত দিয়ে ওর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মারলে ড্যাডি? হ্যাঁ, আমি তোমায় মারলাম নীলা, কারণ এই মারটা আমার অনেক আগেই তোমাকে মারা উচিত ছিল, কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমায় আবির করে দেখিয়েছে। তুমি যে কতটা নিচে নেমে গেছো তুমি সেটা নিজেও জানো না নীলা। তোমাকে ঠিক করার জন্য আবিরই যথেষ্ট। তুমি এসব কি বলছো ড্যাডি? তুমি কিভাবে আবিরের হয়ে কথা বলছো এত কিছু জানার পরেও? যে তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, তারপরেও তুমি সেই আবিরের জন্য আমাকে এভাবে মারলে কেন ড্যাডি? কেন? আমার চাইতে ওই আবিরই তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কিছুই নয় ড্যাডি? নীলার কথা শুনে ড্যাডি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ নীলা, তোমার চাইতেও ওই আবির আমার কাছে অনেক বড়। কেন জানো? এই আবির আজকে এত গরিব হওয়ার জন্য শুধুমাত্র আমিই দায়ী, আর ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী নীলা। ঠিক তেমনি আবিরের এত কষ্টের কারণ তুমি, আমরা দুজনেই। ড্যাডির কথা শুনে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো নীলা। তারপর অবাক হয়ে ড্যাডির দিকে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো? আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না ড্যাডি। কিসের কথা বলছো তুমি ড্যাডি? আবিরের গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে যাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলেও আমি দায়ী, কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনের কারণ হতে যাবে? নীলার কথা শুনে টেবিলের উপরে রাখা ছবির ফ্রেমগুলো নিয়ে নীলার সামনে ধরল নীলার ড্যাডি। তারপর বলল, এই দেখো নীলা, এই দেখো নীলা, এখানের ছবিগুলোকে চিনতে পারছো? বলো তো এরা কারা, দেখি বলতে পারো কিনা এখানে কে কে আছে? ড্যাডির হাত থেকে ছবিগুলো নিয়ে নীলা বলল, এখানে তো এটা তুমি আর এটা আম্মু, কিন্তু পাশের লোকটা কে ড্যাডি? মনে হচ্ছে কোথাও যেন দেখেছি আমি এই লোকটাকে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। পাশের ওই লোকটা তোমার মামা আর আবিরের আব্বু নীলা, মানে তোমার শ্বশুর মশাই, যার মৃত্যুর কারণ তুমিই নিজে। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, এ তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা আর আবিরের আব্বু হয় কি করে?
আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। হ্যাঁ নীলা, এটাই সত্যি। ওটা তোমার মামা আর আবিরের আব্বু। আবির তোমায় আপন মামাতো ভাই। কিন্তু এটা কি করে সম্ভব ড্যাডি? আমি তো কখনো মামার ব্যাপারে তোমাদের কাছে কিছু শুনিনি। তবে হ্যাঁ, ছোটবেলায় আম্মুকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনোই কিছু বুঝতাম না। তোমাকে দেখতাম আম্মুকে বোঝাতে নানা রকম কথা বলে, কিন্তু কখনো তো বলনি যে আমার মামা একজন রিক্সা চালক। তোমার মামা কোনো রিক্সা চালক নয় নীলা, বরং সে ছিল ঢাকার সবচাইতে বড় বিজনেসম্যানের একমাত্র বড় ছেলে। কিন্তু একমাত্র তোমার আম্মু আর তোমার জন্য তাকে একজন রিক্সা চালকে পরিণত হতে হয়েছিল। আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল এই ছোট্ট গ্রামের কুড়ে ঘরে, যেখান থেকে সারা দিন রিক্সা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে। কিন্তু তোমাদের মাঝে এমন কি হয়েছিল ড্যাডি, যার কারণে মামাকে গ্রামের ওখানে চলে গিয়ে রিক্সা চালাতে হলো? সে শহরে ফিরে কেন আসেনি? এত বাড়ি গাড়ি থাকতে সে কেন চলে গেল গ্রামে? কি এমন হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ড্যাডি, সব কিছু জানতে চাই আমি। নীলার কথা শুনে নীলার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। তাহলে শোন নীলা, আজ থেকে 20 বছর আগের কথা। তোমার মামা আর আমি ছিলাম সবচাইতে কাছের দুজন বন্ধু। কলেজে একসাথে পড়াশোনা করতাম আমরা। পুরো কলেজের মাঝে আমরা ছিলাম সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড। তোমার আম্মুও একই কলেজে পড়তো আমাদের সাথে। তোমার আম্মুকে আমার প্রথম দেখাতেই ভালো লাগতো, কিন্তু কখনো বলে উঠতে পারিনি, কারণ আমি ছিলাম একজন গরিব গরিব কৃষকের ছেলে। আর তোমার আম্মু ছিল ঢাকার সবচাইতে বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে, যে কারণে ভয় পেয়ে কখনো তোমার আম্মুকে কিছু বলতে পারিনি। কিন্তু তোমার আম্মু মনে মনে ভালোবাসতো আমাকে। এটা সবসময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে কখনো ধনী বলে গরিবদের অবহেলা করতো না, বরং ও গরিবদের খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তোমার মামা সিদ্ধান্ত নেয় যে তোমার আম্মুর সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু এখানে বাদ সাধে তোমার নানা। সে আমার আর তোমার আম্মুর সম্পর্কের কথা জানতে পেরে ডাইরেক্ট না করে দেয়। কোনো কৃষকের ছেলের সাথে সে তার একমাত্র মেয়ের বিয়ে দিবে না। তবুও যদি তার মেয়ে আমার বিয়ে করতে চাই, তাহলে সে মেয়েকে ত্যায্যপুত্র করবে। তখন তোমার মামা তোমার নানা এইসব ব্যাপারে জানতে পারে। তখন তোমার মামাকে ত্যায্যপুত্র করে আর বলে যে তোমার মামা যদি আর এই শহরে থাকে, তাহলে তোমার মামা তোমার নানার মরা মুখ দেখবে। এজন্য সেই দিন তোমার মামা এই শহর ছেড়ে আমাকে কাউকে না জানিয়ে কোথাও যেন হারিয়ে যায়। আমরা তারপর অনেক খুঁজেছি তাকে। তোমার নানাও নিজের ভুল বুঝতে পেরে আমাদের বিয়ে দেয়। আর তোমার মামাকে অনেক ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা, তারপর বলল, এত কিছু ঘটে গেছে, অথচ আমি কোনো কিছুই জানি না এসব কথা। তুমি আমায় কেন বলনি যে আমি মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামার এভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করেছে, সেই মামার মৃত্যুর কারণ হব আমি। ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি। আমি কিছুতেই মানতে পারছি না এটা। নীলার কথা শুনে ওর ড্যাডি বলল, জানো নীলা, যখন আমি জানতে পারলাম যে তুমি একটা ছেলেকে জেলে পাঠিয়েছো, তখন আমি 1 মিনিটও দেরি না করে সেখানে চলে গিয়েছিলাম। কারণ আমি আগে থেকে জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগেই ভেবে রেখেছিলাম নিশ্চয়, কিন্তু একমাত্র তোমার কারণে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নীলা। শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পরিচয় দিতে আমার আজ ঘৃণা হচ্ছে নীলা। তুমি আমার মেয়ে হয়ে আমার সম্মান সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছ। শুধুমাত্র আমার বন্ধুকেই তুমি মেরে ফেলোনি, তার সাথে মেরে ফেলেছ আমার সম্মান, আমার বন্ধুত্ব। তোমার মামার মতো আবিরও আজকে হয়তো তোমার জন্য দূরে চলে গেল, সারা জীবনের জন্য। আবির আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকে ও ভালো করে ফেলেছে। কিন্তু তুমি যদি ভালো না হয়ে থাকো, তোমার যদি ওসব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে আবির সারা জীবন এর জন্য হারিয়ে যাবে নীলা।
ড্যাডির কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল নীলা, তারপর কান্না করে দিয়ে বলল, এ হতে পারে না ড্যাডি, এটা কিছুতেই হতে পারে না। আমি আবিরকে কোথাও যেতে দিব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো আমি, ওর পা ধরে ক্ষমা চাইবো আমি। ড্যাডি, আবিরকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ড্যাডি, ওকে তুমি এনে দাও ড্যাডি, আমার ওকে চাই ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে এলো নীলার। নীলা অজ্ঞান হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নীলাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওর কাছে ওর ড্যাডি দৌড়ে গিয়ে নীলাকে ধরে ফেললো, তারপর ডাকতে লাগলো, নীলা, নীলা, এই নীলা, কথা বলো মা আমার সাথে। কি হলো তোমার নীলা? নীলাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি, কিন্তু নীলার কিছুতেই জ্ঞান ফিরছে না। পরে কোনো উপায় না পেয়ে নীলাকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে বসে ড্রাইভারকে নিয়ে সোজা চলে গেল হসপিটালে। হসপিটালে পৌঁছে আবিরকে ফোন দিল নীলার ড্যাডি। ওদিকে আবির ফোনের মাঝে নীলার ঘুমন্ত ছবিগুলো দেখছিল। নীলা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন আবির চুপি চুপি নীলার বেশ কয়েকটা ছবি তুলেছিল, কারণ আবির নীলাকে অনেক ভালোবাসতো। সে ছবিগুলো দেখছে আবির আর চোখের জল ফেলছে, কারণ এখনও ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরদিনের মতো অন্য দেশে পাড়ি দিবে। হঠাৎই ফোন বেজে উঠল আবিরের। ফোনের স্ক্রিনে নীলার ড্যাডির নাম্বার দেখে ফোন ধরবে কি ধরবে না চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করেই ফেললো আবির। সাথে সাথে ফোনের ওপাশ থেকে নীলার ড্যাডি বলল, আবির বাবা, তুমি কোথায় আছো? জলদি হাসপাতালে চলে আসো। আমার নীলার অবস্থা খুব খারাপ। ও তোমার ব্যাপারে সব কিছু জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, নীলা তোমার জন্য পাগলামি করছে। নীলার ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে আবির ছুটল হসপিটালের উদ্দেশ্যে। খুব দ্রুতই হসপিটালে পৌঁছে গেল আবির। তারপর দৌড়ে চলে গেল নীলার কেবিনের সামনে। আবির পৌঁছাতে নীলার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলো। তারপর নীলার ড্যাডিকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার খান, একটা সুখবর আছে। আপনার মেয়ে মা হতে চলেছে, আর আপনি নানাভাই হতে চলেছেন। তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান মিস্টার খান। ডাক্তারের কথা শুনে থমকে দাঁড়ালো আবির, যেন মুহূর্তের মাঝে সবকিছু থেমে গেল সেখানেই। আবির হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এদিকে নীলার ড্যাডিরও একই অবস্থা, খুশিতে কথা বলতেই ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নীলার ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কি এখন দেখা যাবে? আর কাছে কি এখন যাওয়া যাবে ডাক্তার? হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন। তবে নীলা জ্ঞান ফেরার পর শুধু ওর স্বামীকে খুঁজছে। ওর স্বামী গেলে ভালো হয়। আবির ডাক্তারের কথাটা শোনা মাত্র কাউকে কোনো কিছু না বলে সোজা নীলার কেবিনে ঢুকে পড়ল। নীলা নিজের বেডে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। আবির সোজা গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকেভাবে জড়িয়ে ধরায় ভেবাচাকা খেয়ে নীলা আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, কি করছো কি? আমার বাবু ব্যথা পাবে তো। আবির নীলার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। নীলাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো আবির। সরে দাঁড়ানোর সাথে সাথে নীলা আবিরকে হাত টেনে আবারও জড়িয়ে ধরে বলল, এই, তুমি আমায় ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি নাকি? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? আর একবার ছেড়ে যাওয়ার কথা বলে দেখো, ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমায় মেরেছো, এখন থেকে আমি তোমায় মারবো। এখন থেকে উল্টা শাসন হবে, বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে শাসন করবে তোমায়। আচ্ছা, আমার মিষ্টি বউটা অনেক ভালোবাসি। সারা জীবন দুজনে একসাথে থাকতে চাই, দুজনে ভালোবাসার আবেশে জড়িয়ে থাকতে চাই। নীলার কথা শুনে মিষ্টি এসে নীলাকে জড়িয়ে নিল আবির। তারপর দুজনেই হাহা করে হাসতে লাগলো। আজ যেন ভালোবাসা পূর্ণতা পেল ওদের মাঝে। সব অবহেলা, মিথ্যে অভিনয় সবকিছু ভুলে আজ দুজন এক হয়ে গেল। এ যেন ভালোবাসার এক সীমান্তহীন সাগর। এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকলের ভালোবাসা, এই দোয়াই করি। আজকের গল্পটা এখানেই শেষ। আগামী গল্পের জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। সবাই ওদের ভালোবাসার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন।